আমরা কিছুতেই রাজা কৃষ্ণচন্দ্রের হাত থেকে কৃষ্ণনগর রাজ্যটা ছিনিয়ে লইতে পারব না। আমাদের অন্য কোনো প্ল্যান করিতে হইবে। ঠিক বলেই আছো, রাজা কৃষ্ণচন্দ্র বড়ই ক্লেভার। নো নো, রাজা কৃষ্ণচন্দ্র নহে, ক্লেভার হইল ওই গোপাল ভাঁড়। যতদিন গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রের কাছে থাকবে ততদিন কেউ রাজা কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি করিতে পারিবে না। তাহলে গোপাল ভাঁড় থাকিতে আমরা কি করিয়া এই রাজ্যে নিজেদের বিজনেস খুলিব? জানি না, তবে মাথা খাটাইয়া একটা ভালো প্ল্যান বার করিলে হইবে আমাদের। থিঙ্ক 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 আইডিয়া, এই আইডিয়া আমার মাথায় একটা ভালো আইডিয়া আসিয়াছে। কি আইডিয়া? নতুন বছরের প্রথম দিনই আমরা রাজা কৃষ্ণচন্দ্রকে কিডন্যাপ করিব। গুড জব গুড জব। তুমি কি পাগল হইয়া গিয়াছো? আমরা যে রাজ্যে টাবু ফেলিয়াছি সেই রাজ্যের রাজাকে কিডন্যাপ করিলে আমার কি অবস্থা হইতে পারে সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে মাই ফ্রেন্ড? আইডিয়া আছে, সেই জন্যই তো বলিতেছি। আমরা রাতের অন্ধকারে রাজা কৃষ্ণচন্দ্রকে কিডন্যাপ করিয়া ভোর হওয়ার আগে উহাকে জলপথে অন্য কোথাও পাচার করিয়া দিই। কিন্তু কি করিয়া এই ইম্পসিবল কাজটিকে পসিবল করবে শুনি? তবে শোনো, সামনেই নিউ ইয়ার আসতেছে। আমরা রাজা কৃষ্ণচন্দ্র এবং তার সব সভাসদদের নিউ ইয়ারের পার্টিতে নিমন্ত্রণ করিব। তারপর পার্টি চলিতে চলিতে বাকি কাজটা ঠিকই পসিবল হইয়া যাইবে। কিন্তু গোপাল ভাঁড়, উহার কি হইবে? আমরা গোপাল ভাঁড়কে নিমন্ত্রণ করিব না। গোপাল ভাঁড় না আসিলেই ঝামেলা মিটিয়া যাইবে। Good, good, very good idea, my friend, very good idea. এবার আমরা সাকসেসফুল হইবই হইব। 3 cheers for New Year party. হিপ হিপ হুররে! বলি শুনছো? এই বলি কি গো, কথা কানে যাচ্ছে? দূর, এই তুমি উঠবে নাকি? এই ওরে বাবারে, ওরে বাবারে, ভূমিকম্প এসেছে! পালাও গিন্নি, পালাও পালাও! কোথায় ভূমিকম্প? এই তো একটু আগে এসেছিল গিন্নি। সত্যি বলছি, আমার গোটা শরীরটা কেঁপে উঠলো। দেখো 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 দেখো, শরীরের তুরুন্নি এখনো কাটেনি। ধরে দেখো। তুমি এক্ষুনি তোলে হাতে বাজারে না গেলে ওই রকম ভূমিকম্প আবার আসবেই বলে দিলুম। হ্যাঁ, ওরে বাবারে, সকাল সকাল আমার গিন্নি চরম খেপে গেছে। পালাও! উফ, বাবারে বাবা, গিন্নি তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। একবার মুখ খুলে সব পুড়ে ছাই একেবারে। উফ বাবা, ও বাবা, এই শীতেও গা থেকে ঘাম বের করে ছাড়লো। হ্যালো গোপাল। হ্যাঁ, হেলবো? কোন দিকে হেলবো? নো আই মিন হ্যালো। এই তো হেলেছি। আর কত হেলবো? ওহ, তোমাকে আমরা হেলিতে বলেনি গোপাল। কি, এই একটু আগেই তো আপনারা বললেন হ্যালো গোপাল। ইহার সঙ্গে কথা বলিয়া কোনো লাভ নেই, চলো আমরা চলিয়া যাই। ঠিক বলিয়াছো, চলো। লাভ ছাড়া আপনারা কোনো কাজই করেন না, সে আমার খুব ভালো করে জানা আছে। যত সব। এইভাবে ঠান্ডায় কেঁপে উঠলে চলবে না, ঠান্ডাকে মোকাবিলা করতে হবে। তোমরা হলে আমার রাজসভার সদস্য, তোমাদের শারীরিক দিক থেকে আরো শক্তিশালী হতে হবে, যাতে রোদ ঝড় জল ঠান্ডা তোমাদের কিছুই না করতে পারে। ওরে বাবারে, মহারাজ মহারাজ, ও আজ হঠাৎ আপনার মাথায় শরীর চর্চার ভূত চাপলো কেন বলুন তো? শুধু আজ নয়, এবার থেকে তোমাদের রোজ রাজসভা শুরু হওয়ার আগে 1 ঘন্টা করে শরীর চর্চা করতে হবে, আর তাতে তোমাদের কাজ করার ইচ্ছেটা আরো বাড়বে। শীতের সকালে খেটে মরছি, সবই আমাদের পোড়া কপাল। কিন্তু মহারাজ, ওদিকে যে কাঁথা চাপা দিয়ে আরামে ঘুমোচ্ছে গোপাল। ও তাই তো মহারাজ, আমরা সবাই এখানে শরীর চর্চা করবো। ওদিকে গোপাল নাক ডেকে ঘুমাবে। এ কেমন বিচার? হ্যাঁ, এ কেমন বিচার? ওরে বাবারে, তাই তো, কি ঠান্ডা! এত কিছুর মাঝখানে আমি তো গোপালের কথা ভুলেই গেছিলাম। দাঁড়াও,
আজ আসুক গোপাল রাজসভায়, তারপর দেখাচ্ছি মজা। এ নাও গিন্নি, আজ বাজার থেকে চুনো মাছ কিনে এনেছি। পেঁয়াজ খুলি দিয়ে জমিয়ে চুনো মাছখানা রাধো দেখি। আবদারের ঠেলায় মরে যাই। ওমা, 10টা নয় 5টা নয়, তুমি আমার একমাত্র গিন্নি গো। তোমার কাছে আবদার করব না তো কার কাছে করব বলো? ঠিক আছে ঠিক আছে, এবার স্নান সেরে খেতে বসো। আমি তোমার জন্য গরম গরম ভাত আর আলু পোস্ত রান্না করেছি। আলু পোস্ত? ভূমিকম্প শেষে আকাশে এক ফালি চাঁদ উঠেছে যেন। কি ভাবছেন মহারাজ? ভাবছি ভাবছি আজ গোপাল রাজসভা এলে না, ওকে এক পায়ে দাঁড় করিয়ে রাখবো। না না, তাতে ওর কিছুই হবে না মহারাজ। আমি বলি কি, আপনি বরং গোপালকে ওই দুরাত জাগিয়ে রাখুন। হ্যাঁ, তাতে কি গোপালের ঘুমের বদভ্যাস দূর হবে? হবে না, গোপাল খুব চালু, ও ঠিক পালাবে আর আমাদের জ্বালাবে। তাহলে এক কাজ করুন মহারাজ, গোপালকে সারা রাত গলা পর্যন্ত পুকুরের ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখুন। কেন কেন, আমি কি করলাম শুনি? এই যে গোপাল, বলি এতক্ষণ ছিলে কোথায়? বাবারে, ভূমিকম্প, আবার ভূমিকম্প। কোথায় ভূমিকম্প গোপাল? আমরা সবাই সকালে 1 ঘন্টা শরীর চর্চা করেছি গোপাল, আর তুমি সেই সময় ঘুমিয়েছো। তাই আজ তোমাকে শাস্তি স্বরূপ সারা রাত গলা পর্যন্ত পুকুরের ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখা হবে। যত সব, আমার শরীর আপনাদের থেকে অনেক অংশে ভালো, তাই আমাকে সকাল সকাল শরীর চর্চা না করলেও চলবে। কি বললে গোপাল? আগে আপনি ঠিকই শুনেছেন মহারাজ। তোমার সাহস তো মন্দ নয়। একে দেরি করে রাজসভায় এসেছো, তারপর এই গলছির মতো ভুঁড়ি নিয়ে বলছো তোমার শরীর নাকি বাকিদের থেকে ভালো। আগে মাথায় বুদ্ধি থাকলে গায়ের জোর দিয়ে কি হবে মহারাজ? আমার সামনে যে সমস্যাই আসুক না কেন, আমি ফু দিয়ে সব উড়িয়ে দিতে পারি, এই বলে দিলাম। ব্রাভো ব্রাভো! কপালে যেমন ভুঁড়ি, উহা তেমনই বড় বড় কথা। কি আপনারা? আমরা আসিয়াছিলাম আপনার সঙ্গে দেখা করিতে, হঠাৎ গোপাল ভাঁড়ের কথা আমাদের কানে আসিল, তাই আমরা ভেতরে ঢুকিয়া পড়িলাম। গোপাল ভাঁড় খুব ভালো লোক হাসায়। দেখো দেখো, আমরা এখনো হাসিতেছি। এটা হাসির কথা নয়, এটা সত্যি কথা। অদ্ভুত তো। দেখো গোপাল, সবাই জানে তুমি বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা বলো। আচ্ছা, এবার বলুন তো, আপনারা আমার কাছে কোন দরকারে এসেছেন? কোনো দরকার নেই, আমরা আসিয়াছি আপনাকে এবং আপনার রাজসভার সদস্যদের নিমন্ত্রণ করিতে। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? নিউ ইয়ার মানে নতুন বছরের নিমন্ত্রণ। নতুন বছর? কিন্তু বৈশাখ মাস আসতে যে ঢের দেরি। না মহারাজ, আমাদের বাংলা বছরে নয়, এই নিমন্ত্রণ ইংরেজদের ইংরাজি নতুন বছরের। ঠিক ধরিয়াছেন, 31শে ডিসেম্বরের রাত হইতে আমাদের নিউ ইয়ারের পার্টি শুরু হইবে। ওখানে থাকবে নানান রকম খাবার, কেক, পানীয় ইত্যাদি ইত্যাদি। আমরা চাই আপনি এবং আপনার রাজসভার সব সদস্যরা ওই পার্টিতে আসুন। বাবা, এই তো খুব ভালো কথা। হ্যাঁ, আমরা অবশ্যই যাব। অনেক অনেক খাবার, কেক, পানীয় জমিয়ে খ্যাট হবে ওই দিন। না 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 না, গোপাল তুমি আসিবে না, আমরা তোমাকে নিমন্ত্রণ করিনি। সে কি, গোপাল যাবে না? নিউ ইয়ারের পার্টি আমাদের কাছে পবিত্র একটি উৎসব, সেখানে মিঠে বাড়ির কোনো প্রবেশ নাই। ঠিক, গোপাল একটু আগেই মিথ্যে কথা বলেছে। তার উপর গোপালের একটা শাস্তি পাওনাও ছিল, তাই গোপালকে ছাড়াই আমরা নিউ ইয়ারের পার্টিতে যাব, এটাই গোপালের শাস্তি। কিসের শাস্তি শুনি? আমি একটুও মিথ্যে কথা বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। আমার পেটে ভুঁড়ি থাক আর যাই থাক, আমি আপনাদের সবার থেকে অনেক অনেক সচেতন। গোপাল, এখন সব বলে আর লাভ নেই। ইংরেজরা যখন তোমাকে নিমন্ত্রণ করেনি, তখন তোমায় নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাবাই বাবাই গোপাল বাই। দরকার নেই আমার নিউ ইয়ারের পার্টিতে গিয়ে, আমি বাড়ি বসে পাঁঠার মাংসের ঝোল খাবো। মহারাজ, আমার এই মাসের বেতনটা আপনি অগ্রিম দিয়ে দিন। হবে না, রাজকোষে দেওয়ার মতন টাকা নেই। গোপাল, আজ ঝামেলা বাড়িও না তো। যাও, এবার তুমি বাড়ি যাও, আর এবার থেকে তাড়াতাড়ি রাজসভায় আসাটা অভ্যেস করো, না হলে কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। আচ্ছা বেশ, আমিও দেখবো বিপদে পড়লে আপনাকে কোন সভাসদ বাঁচায়। আবারও বলে গেলাম,
গোপাল ভাঁড়ের শরীর চর্চা করার কোনো দরকার নেই। গোপাল ভাঁড় সবকিছু ফু মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হাহ। গোপাল খুব রাগ করিয়াছে মনে হয়। হ্যাঁ, ছাড়েন তো গোপালের কথা। এবার বলুন কি কি খাবার থাকবে ওই নিউ ইয়ারের পার্টিতে? হ্যাঁ, ভালো ভালো বিদেশি খাবার থাকবে নিশ্চয়ই। নিশ্চয়ই থাকিবে, অনেক ভালো ভালো খাবার থাকিবে। ওই দিন আপনারা সবাই পেট ভরিয়া খাবেন। ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। দেখে নেব সবাইকেই, বলে দিলাম। প্রথমে রাজসভার সবাইকে, তারপর ইংরেজদের। গোপাল ভাঁড়ের পিছনে লাগার মজা তো জানো না বাছা? বাগে পেলে সব কটাকে একেবারে চিবিয়ে খাবো। এই চিবিয়ে খাবে গো গোপাল দাদু? রসগোল্লা বুঝি? মুন্ডু মুন্ডু চিবিয়ে খাবো সব কটা। গোপাল দাদু খুব রাগ করে আছে। ওরে বাবা রে, এখন গোপাল দাদুর কাছে যাস না রে কেউ। মুন্ডু চিবিয়ে খেয়ে নেয় যদি। যেমন যেমন প্ল্যান করিয়াছিলাম তেমন তেমনই কাজ হইতেছে। রাইট রাইট রাইট, এইবার শুধু নিউ ইয়ারের অপেক্ষা। নো, তার আগে আরো কিছু কাজ বাকি পড়িয়া আছে। কি কাজ? আমাদের বাজার হইতে মোটা দড়ি কিনে আনিতে হইবে। রাজা কৃষ্ণচন্দ্র সমেত রাজসভার সকল সেবাসাদের হাত পা বাঁধিয়া না রাখিলে ইহা কেমন করিয়া হইবে? ঠিক 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 ঠিক, এটা তুমি কাজের কথা বলিয়াছ। বেচারাদের নিমন্ত্রণ করিয়া কিডন্যাপ করিব বলে কথা। হাজার হোক ওরা আমাদের গেস্ট। হ্যাঁ, গেস্টদের খাঁটি যত্ন না করিলে কি হয়? ওই দেখ, গোপাল দাদু হেঁটে হেঁটে আসছে। তাড়াতাড়ি পালা, না হলে গোপাল দাদু আমাদের মুন্ডু চিবিয়ে খাবে। আরে আরে, যাচ্ছিস কোথায়? আরে দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। পাগল নাকি? আমরা দাঁড়ালে তুমি আমাদের মুন্ডু চিবিয়ে খেয়ে নেবে গোপাল দাদু। হ্যাঁ? আরে আমার নাতি নাতনিরা বলে কি আমি ওদের মুন্ডু চিবিয়ে খাবো? ও এইবার বুঝেছি। গতকাল আমি তোদের সামনে বলেছিলাম মুন্ডু চিবিয়ে খাবো। কিন্তু না, হাসি ঠাট্টার মধ্যে অপমানের কথাটা ভুলে গেলে চলবে না। আগে ওই ইংরেজ দুটোকে দেখে নেব, তারপর বাকিদের। ওই তো ব্যাটা দুটো। দাঁড়া, আজ তোদের তাঁবুতে ঢিল মারবো। আমাদের কাজ শেষ। এবার শুধু নিউ ইয়ারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হইবে। তারপর ওই মোটা দড়ি রাজা কৃষ্ণচন্দ্রের কোমরে পরিয়ে আমরা ওই রাজ্যে রাজত্ব করিব। ভাগ্যিস গোপাল ভাঁড় নেই, না হইলে আমরা রাজা কৃষ্ণচন্দ্র সমেত বাকি সবার সাথে কিডন্যাপ করিবার প্ল্যান করিতেই পারিতাম না। নিমন্ত্রণ করিয়া কিডন্যাপ? রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নেও ভাবিতে পারবে না আমরা উহাদের নিউ ইয়ারে পার্টিতে নিমন্ত্রণ করিয়া উহাদের সঙ্গে কি করিতে চলিয়াছি। ও এই ব্যাপার, এইবার বুঝেছি ইংরেজরা আমাকে কেন নেমন্তন্ন করেনি। এই সুযোগ এবার আমি দেখাবো গোপাল ভাঁড় কি জিনিস। এই যে খুদের দল, ওদের সঙ্গে আমার কিছু কথা আছে। ওরে বাবা রে, গোপাল দাদু আবার আসছে। পালা পালা। এই খবরদার, কেউ পালাবি না। আমি না তোদের দাদু, তোরা আমাকে খামাকা ভয় পাচ্ছিস কেন? ও দাদু, তুমি সত্যি আমাদের মুন্ডু চিবিয়ে খাবে না তো? আরে না না, তোদের মুন্ডু চিবিয়ে খাবো না, খাবো ইংরেজদের মুন্ডু। কেন দাদু, ইংরেজদের মুন্ডুগুলো কি আমাদের মুন্ডুর থেকে বেশি সুস্বাদু? এই চুপ, খালি আজেবাজে কথা। শোন, এবার মন দিয়ে শোন আমি কি বলছি। আগামী পরশু ইংরেজদের নতুন বছর, বুঝলি? তাই আগামীকাল সারা রাত ওরা অনেক ভালো ভালো খাবার খাবে, মজা করবে, ফুর্তি করবে। আমরাও যাবো গোপাল দাদু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও যাবো ওখানে। যাবি বই কি, আমরা সবাই যাব। ওখানে কত বিদেশি খাবার থাকবে, ওরকম খাবার আমরা আগে কোনো দিনও খাইনি। কিন্তু হ্যাঁ, ওখানে গিয়ে হরেক রকম খাবার খাওয়ার জন্য তোদের একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? শুধু বলো না গোপাল দাদু, আমরা সব করতে রাজি। তবে শোন, ও এই কাজ? এ তো জলের মতন সোজা কাজ গোপাল দাদু। হ্যাঁ হ্যাঁ, একদম সোজা কাজ। আমি যখন জোরে ফু মারবো ঠিক তখনই তোদের এই কাজটা করতে হবে। কি পারবি তো? পারবো গোপাল দাদু, খুব পারবো। ব্যাস, ঠিক করে কাজটা করতে পারলেই কেল্লা ফতে। তারপর আমরা সবাই মিলে হরেক রকমের বিদেশি খাবার খাবো আর অনেক অনেক মজা করব। কি মজা,
কি মজা ওয়ে ওয়ে কি মজা কি মজা দারুণ মজা। যাই একবার বিজ্ঞানীর বাড়ি থেকে ঢু মেরে আসি, বিজ্ঞানী ছাড়া এ কাজ একেবারেই অসম্ভব। বিজ্ঞানী বাড়িতে আছো? গোপাল যে, এসো এসো, ভেতরে এসো। না না, ভিতরে এখন যাব না, একটা বিপদে পড়ে তোমার কাছে ছুটে এলাম। শোনো, আমাকে 4টে বড় বড় ফানুস বানিয়ে দিতে পারবে? কেন পারবো না, কিন্তু ফানুস নিয়ে তুমি কি করবে শুনি? আমি আর আমার নাতি নাতনিরা খেলা করব বিজ্ঞানী। ও তাই, বেশ বেশ, দেবো, বানিয়ে দেবো। আমার কালই চাই। আচ্ছা বেশ, তাই দেবো। কি ব্যাপার, এত সেজে গুজে চললেন কোথায়? ইংরেজদের নিউ ইয়ারের পার্টিতে যাচ্ছি রানী। সে তো রাত্রিবেলায়, এখন তো সবে দুপুর। তাতে কি, ইংরেজরা নেমন্তন্ন করেছে বলে কথা, একটু সেজে গুজে না গেলে হয় নাকি? হ্যাঁ, ফানুস বানানোর কাজ শেষ, এবার শুধু আগুন জ্বালালেই ফানুস ফুস করে আকাশে উঠবে। হ্যাঁ, ধন্যবাদ বিজ্ঞানী। ওই রে ন্যাপলা গুলটে পুঁটি টাপা পুঁচকে হাত লাগা। চলি বিজ্ঞানী। এবার কি করবো গোপাল দাদু? একদম চুপ, পা টিপে টিপে যাবি আর ফানুসের দড়িগুলো তাঁবুর সঙ্গে ভালো করে জড়িয়ে বেঁধে দিয়ে আসবি। আর আমি ততক্ষণে ফানুসগুলো জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখি। সাবধান, ইংরেজরা যেন জানতে না পারে। আজ দারুণ খ্যাটন হবে। সব বিদেশের খাবার, জীবনে কোনোদিনও বিদেশি খাবার খাবো ভাবতেই পারিনি। সবার ভেবেও কাজ নেই, চলো চলো, সবাই পা চালিয়ে চলো। আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। বাহ বাহ, দারুণ আয়োজন করেছেন দেখছি। সবই আপনার জন্যে। আর আমাদের জন্য কিছু নেই বুঝি? আছে আছে, সবার জন্য সুব্যবস্থা আছে। বাহ 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 বাহ, কত কত খাবার। আমার তো আর সবুজ হয়েছে না মহারাজ। চুপ, অপেক্ষা করো। 12টা না বাজলে যে পার্টি শুরু হইবে না। হ্যাঁ, তাড়াতাড়ি 12টা না বাজলে আমার 12টা বেজে যাবে। সামনে এত এত খাবার দেখে চুপ করে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে শুনি? তাই বুঝি? এই খাবার তো 12টার আগে খাওয়া যাবে না, কিন্তু গুড়ি খেতে পারেন, খাবেন নাকি? ওরে বাবা রে, ওরে বাবা। কি এসব কি হচ্ছে? পার্টি হচ্ছে আজ আপনাদের সবাইকে কিডন্যাপ করেই আমরা পার্টি করব। তারপর কাল থেকে ওই কৃষ্ণনগর রাজ্যটা আমাদের। আহ 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 আহ। আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে আছে। 3 cheers for New Year party, Hip hip hooray! আগে না, গোপাল থাকতে ওটি আর কোনোদিনও হবে না। গোপাল, তুমি তুমি এখানে কি করিতেছ গোপাল? খাবারের গন্ধ শুকে শুকে এসেছি, খাবার খাবো বলে। তার আগে গুলি খাও। দাঁড়ান, তার আগে আমি যে মিথ্যেবাদী নই সেটা প্রমাণ করি। গোপাল, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, পালাও পালাও গোপাল। ওরে বাবা, কেন যে আমি নেমন্তন্ন খেতে এলাম? বাঁচাও বাঁচাও। না না না, পালিয়ে যেতে তো গোপাল আসেনি মহারাজ। তবে কি প্রমাণ করিতে আসিয়াছ তুমি গোপাল? এটাই যে গোপাল ভাঁড়কে শরীর চর্চা করতে লাগে না, গোপাল ভাঁড়ের এক ফুঁয়ে সবাই উড়ে যায়। আর আপনারা তো কোন ছাড়। তাই নাকি? তোমার ফুঁয়ে এত জোর? তবে তবে দেখি তুমি কেমন করে বেঁচে ফেরো। দেখবেন বই কি, এই দেখুন।
একবার পেছনে তাকিয়ে দেখুন আপনাদের তাবু আমার ফুঁতে কেমন উড়ে যাচ্ছে। দেখি সত্যি সত্যি যে আমাদের তাবু হয়ে যাচ্ছে। ধর 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 ওরে টাবু উড়িয়ে গেলে আমরা থাকিব কিসে? বাঁচাও বাঁচাও! কেমন দিলাম? সাবাস গোপাল সাবাস, ভাগ্যিস তুমি সঠিক সময় এসেছিলে, না হলে আজ আমরা তো বেঘরে মারা পড়তাম। এবার আমাদের বাঁধন খুলে দাও গোপাল, খুব খিদে পেয়েছে। না না, ওটি হবে না। ইংরেজরা গেছে, এবার আপনাদের পালা। গোপালকে অপমান করার শাস্তি এবার আপনাদের পেতে হবে। হ্যাঁ, কি শাস্তি? ওই রে সব, আয় আয় তাড়াতাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শাস্তি এটাই যে আমরা আপনাদের সামনে নিউ ইয়ারের খাওয়া দাওয়া করব, আর আপনারা হাত পা বাঁধা অবস্থায় বসে বসে দেখবেন। রে এবার শুরু কর। কি গো, সে কখন থেকে দেখছি মুড়িতে হাত বোলাচ্ছ। ওই রাজসভায় যেতে হবে তা নাকি? জানো তো গিন্নি, আজ না সকালে প্রাতঃক্রিয়াটা ঠিক জুৎসই হয়নি বুঝলে। তা হবে না, কাল রাতের খাবারের কথা মনে নেই? যেভাবে তুমি গন্ডে পিন্ডে গিললে, যেন মনে হয় এই প্রথমবার ভাতে থালা চোখে দেখলে। হ্যাঁ, কি যে বলো গিন্নি, ওই সামান্য খাবারকে কিনা তুমি বলছো এত। গোপাল দাদু, গোপাল দাদু, আমরা এসে গেছি। আরে পুটি, তোদের দাদুর যেমন রাজসভায় যাওয়া ডকে উঠেছে, তোদের পড়াশোনাও তেমনি শিখে উঠলো নাকি? কেন দিদা? না মানে পড়াশোনা ছেড়ে সকাল সকাল যে দাদুর কাছে বন্যে দিয়ে পড়লি, এই তাই বলছিলাম আর কি। না না দিদা, আমরা তো রোজই নিয়ম করে পাঠশালায় যাই। জানো তো, এখন আমাদের পাঠশালায় ইংরাজি শেখাচ্ছে। তাই নাকি? বাহ, এটা খুব ভালো কথা। আচ্ছা দাদু, তুমি ওই হ্যাপি নিউ ইয়ার এই কথাটার মানে জানো? আরে কেন জানবো না, নিশ্চয় জানি। তাহলে বলো তো দেখি। শোন, আমরা যেমন নতুন বছরকে নববর্ষ বলি, ঠিক তেমনি ইংরেজরা তাদের নতুন বছরকে হ্যাপি নিউ ইয়ার বলে। বাহ দাদু, তুমি তো দেখছি অনেক কিছু জানো। জানার জন্য জীবন। যাই হোক, কদিন পরেই তো নিউ ইয়ার, মানে ইংরেজি নববর্ষ। আমরা সবাই মজা করবো, বুঝলি, হই হুল্লোড় করবো। কি মজা, দারুণ মজা। তাহলে আমরাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবো। আরে বলবি বই কি, আর শুধু তোরাই নয়, তার সাথে আমিও সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। বেশ মজা হবে, দারুণ মজা হবে। এই কি মহারাজ, আজ যে আপনাকে বড় চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই ধরেছো। আমি খুবই চিন্তিত এই চিঠিটা নিয়ে। কেন মহারাজ, কি লেখা আছে এই চিঠিতে, আর কেই বা পাঠিয়েছে এই চিঠি? এই চিঠি পাঠিয়েছেন স্বয়ং ইংরেজ বড়লাট। তিনি এই চিঠিতে লিখে পাঠিয়েছেন যে তাদের এই নতুন বছরে তার একমাত্র কন্যা নাকি এই রাজ্যে ঘুরতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। এ তো খুব ভালো কথা মহারাজ। তা কবে আসছেন এই মেম? আগামীকাল। কিন্তু কিন্তু কি মহারাজ? রাজকোষের অবস্থা তো খুব ভালো নয় মন্ত্রী। তার উপর নবাব যে এই বছরে দ্বিগুণ খাজনা চেয়ে বসে আছেন। এখন তুমিই বলো, যদি এই ইংরেজ মেম সাহেবের তদবির ঠিকঠাক করতে না পারি, তাহলে তো ইংরেজ বড়লাট আমার গর্দান নেবেন। মহারাজ, যদি কিছু মনে না করেন, তাহলে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তা এতক্ষণ বলনি কেন মন্ত্রী, তাড়াতাড়ি বলো। হ্যাঁ মহারাজ, আপনার যে বিষ পুকুরটা আছে না, সেটা আপনি রাজা কৃষ্ণচন্দ্রকে বেচে দিন। তুমি কি বলছো মন্ত্রী? তুমি তো খুব ভালো করেই জানো যে ওই বিষ পুকুর এক অভিশপ্ত পুকুর, যেখানে একবার কেউ পা দেয় সে তো আর ফিরে আসে না। সেই জন্যই তো বলছি মহারাজ, আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। ওই পুকুর তো আপনার এমনিতেই অব্যবহারযোগ্য। যদি ওই পুকুরটা আপনি একেবারে বেচে দিতে পারেন, তাহলে একদিকে যেমন আপনার অর্থ সংকট কমবে, ঠিক তেমন অন্যদিকে এই ইংরেজ মেমের অতিথি আপ্যায়নের খরচও খুব সহজেই আপনি জোগাড় করে উঠতে পারবেন। এটা কিন্তু মন্দ বলনি। কিন্তু মন্ত্রী, যদি কৃষ্ণচন্দ্র কোনোভাবে বিষ পুকুরের আসল রহস্যের কথা জেনে যায়? আমরা জানালে তবে তো জানবে মহারাজ। হ্যাঁ, তাহলে আজই আমি আমার প্রস্তাবটা চিঠিতে কৃষ্ণচন্দ্রকে জানিয়ে দিই। প্রণাম মহারাজ, খাম্বাজরাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন। তাই বুঝি? কই কই দাও দেখি। তাহলে মহারাজ, এবার আমাকে আজ্ঞা দিন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো।
মন্ত্রী আম্বাজরাজ লিখেছেন যে তার একটা পুকুর তিনি আমায় নাকি 117টি মোহরের বিনিময়ে বিক্রি করতে চান। বাহ, এ তো খুব ভালো কথা মহারাজ। এত কম মোহরের বিনিময়ে আপনি এত বড় একটা পুকুর পাচ্ছেন। নিয়ে নিন মহারাজ, আজই নিয়ে নিন। কিন্তু মহারাজ, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে খাম্বাজরাজ কেন আপনাকে এত কম মোহরের বিনিময়ে এই পুকুরটি বিক্রি করছেন? ঠিক বলেছ গোপাল, এটা তো ভেবে দেখিনি। এই যে গোপাল, তুমি কি একটু চুপ করবে? মহারাজ ছাড়ুন তো গোপালের কথা। আপনি এটা কেন ভাবছেন না যে জলের দরে একটা আস্ত পুকুর পেতে চলেছেন? আর মহারাজ, আর এটাই হবে ইংরাজি নববর্ষের আপনার তরফ থেকে রানীমাকে একটা ছোট্ট উপহার। কি কেমন হবে বলুন তো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, কথাটা তো তুমিও খুব একটা খারাপ বলছো না। না না গোপাল, আমি ঠিক করেছি যে আমি এই পুকুরটা কিনবো। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয় গোপাল। এই নাও মন্ত্রী, 117টা মোহর। এটা নিয়ে তুমি সোজা যাও খাম্বাজরাজের কাছে আর বলবি যে আগামীকালই আমি আর গোপাল যাচ্ছি ওই পুকুর পরিদর্শনে। যথাজ্ঞা মহারাজ, এই আমি এক্ষুনি বেরোলাম। ভালোই হলো, এই সুযোগে আমিও এখান থেকে 5টা মোহর গেরিয়ে নেব, আর মহারাজ একটিও পাবেন না। না, আমার মন বলছে যে মহারাজ নিশ্চয়ই কোনো একটা জালে জড়াতে চলেছেন। ঠিক আছে, আগে তো যাই, তারপর না হয় দেখবো যে কত জালে কত মাছ। প্রণাম নেবেন খাম্বাজরাজ। আরে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যে, এসো এসো। মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার কথায় রাজি হয়ে এই 117টি মোহর পাঠিয়েছেন। এই নিন, ধরুন। বাহ বাহ, আরে এই যে মন্ত্রী ওই রকম ভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আরে ওর হাত থেকে ওই মোহরের থলিটা নাও। এই নিন মহারাজ। তাহলে মহারাজ, থলির মোহরগুলো একবার গুনে নি। না না মন্ত্রী, তার কোনো দরকার নেই। আমার কৃষ্ণচন্দ্রের ওপর পুরো বিশ্বাস আছে। আচ্ছা কৃষ্ণনগর মন্ত্রী, তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র এইখানে আসছেন কবে? আগে আগামীকাল। আগামীকাল গোপালকে সঙ্গে নিয়ে আসছেন আপনার ওই পুকুর পরিদর্শনে। তাহলে মহারাজ, এবার কি আমি পুকুরের দলিলটা সঙ্গে নিয়ে যেতে পারি? অবশ্যই, এই নাও ধরো। তাহলে মহারাজ, এবার আমায় আজ্ঞা দিন। আমি না হয় আগামীকাল আবার মহারাজের সঙ্গেই এইখানে আসব। ঠিক আছে মন্ত্রী, এবার তুমি এসো। তাহলে আর কি মহারাজ, এবার নিশ্চয়ই আপনার আর ইংরেজ অতিথি আপ্যায়নের জন্য কোনো অর্থের অসুবিধা হবে না, হ্যাঁ কি বলেন? সাবধানে যাবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ রানী, ও নিয়ে তুমি একদম চিন্তা করবে না। আমার সঙ্গে মন্ত্রী আর গোপাল তো আছে। মহারাজ এবার চলুন, অনেক দেরি হলো যে। হ্যাঁ হ্যাঁ গোপাল, চলো চলো চলো। আরে আসুন 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 মেম সাহেব আসুন। আমার কি সৌভাগ্য, স্বয়ং বড়লাট সাহেবের মেয়ে আমার রাজ্যে ঘুরতে এসেছেন। ইয়েস খাম্বাজ রাজা, আসলে আমার ফাদার, আমার বাবা ঠিক করেছিলেন যে তিনি আমাদের নিয়ে এই নিউ ইয়ারে আপনার এই রাজ্যে সেলিব্রেট করতে আসবেন, বাট তিনি একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে যাওয়ার জন্য এখানে আসতে পারিলেন না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তাই আমি একাই আসিয়াছি। বাহ বাহ, এ তো খুব ভালো কথা। মহারাজ, শুধু কথাই বলবেন, মানে এবার অতিথিদের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ 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 মন্ত্রী, আহা আমি তো ভুলেই গিয়েছিলাম। আসুন 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 আসুন, সবাই ভেতরে আসুন। মহারাজ, কৃষ্ণনগর থেকে স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রী এবং গোপালকে সঙ্গে নিয়ে এসেছেন। তাই নাকি? তা দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি যাও, ওনাদেরকেও ভেতরে নিয়ে এসো। আহামক কোথাকার। আরে কৃষ্ণচন্দ্র যে, এসো এসো এসো। না আসলে হয়েছে কি, আপনার কাছ থেকে যে পুকুরটা আমি কিনেছিলাম সেটা দেখার জন্য এই গোপাল যা বায়না জুড়েছিল না, যে কি বলবো। তা বেশ তো, এর তো খুব ভালো কথা। কিন্তু কৃষ্ণচন্দ্র
ওই পুকুরটা যে এই মুহূর্তে আমি তোমায় দেখাতে পারবো না। কেন দেখানো যাবে না কেন? না 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 না, তেমন কিছু না, তেমন কিছু না। আসলে ওই পুকুরের জলটা তো এখন তেমন ঠিক পরিষ্কার নয়। তার উপর মহারাজ ওই দিকটা বেশ জঙ্গল, তেমন একটা কেউ যায় না। তাই বলছিলাম কি যে না 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 না, আমরা যখন ঠিক করেই এসেছি দেখবো, তখন একবার অন্তত দেখেই যাব। কি হলো, খাম্বাজরাজ ওই পুকুরটা দেখাতে চাইছেন না কেন? না, কিছু তো নিশ্চয়ই একটা গন্ডগোল আছে। ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না। এনারা যখন দেখবেন ঠিক করেই এসেছেন, তখন না হয় আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে খুব সাবধানের সঙ্গে ওই পুকুরটি একবার দেখিয়ে আনি। ঠিক আছে মন্ত্রী, তুমি যখন বলছো তখন যাও, তুমি না হয় ওদেরকে ওই পুকুরটি দেখিয়ে নিয়ে এসো। মন্ত্রী শোনো, সাবধানে যেও কিন্তু। তা আপনি সঙ্গে যাবেন না খাম্বাজরাজ? না না কৃষ্ণচন্দ্র, তোমরাই না হয় গিয়ে দেখে এসো, আমি না হয় পরে যাবো খোঁজ। আর তাছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে ইংরেজ মেম সাহেব এসেছেন, তার খাতির যত্নের ব্যাপার আছে কিনা। আচ্ছা খাম্বাজরাজ, আচ্ছা তাহলে এবার আমরা আসি। দেখেছো মন্ত্রী, দেখো দেখো, এই যে সত্যি খুব বিশাল পুকুর। হ্যাঁ হ্যাঁ মহারাজ, কি ঝকঝকে আর তকতকে জল। উহ, দেখেই যেন জল পিপাসা পেয়ে গেল। কি কি দেখছি, পাশের ছোট পুকুরের জলটা কেমন হাওয়ায় ঢেউ খেলছে, অথচ এটা এত বড় পুকুর হয়েও এই পুকুরের জলটা কেমন স্থির। না, ব্যাপারটা তো কিরকম সন্দেহজনক মনে হচ্ছে। এ কি গোপাল, তুমি আবার চুপ কেন? তুমি কি এই পুকুর দেখে খুশি হওনি? না না মহারাজ, এমন কেন বলছেন? আপনার খুশিতেই তো আমার খুশি। তাহলে কি বলো গোপাল, আমি না হয় একবার ওই পুকুরে নেমে ওর একটু জল খেয়ে আসি। সাবধান সাবধান, যদি বেঁচে থাকতে চান তাহলে ভুলে ভুলে ওই পুকুরের জলে পা দেবেন না। ওই পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর। পালান পালান, নইলে মরণ নিশ্চিত। পালান পালান। এই ধরো 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 মন্ত্রী, ধরো। বাহ, আর একটু হলেই আমি যে জলে পা দিয়ে দিচ্ছিলাম, বাবা খুব জোর বেঁচে গেছি। এ কি খাম্বাজ মন্ত্রী, ওই লোকটি কি বলে গেল? না মানে মানে ওই এই সত্যি করে বলো তো মন্ত্রী, এই পুকুরের কি রহস্য? নইলে কিন্তু আমি তোমাকে এই পুকুরের জলে নামতে বাধ্য করব। না মহারাজ, এমনটি করবেন না। আসলে এই পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর। এই পুকুরে আজ পর্যন্ত যেই নেমেছে সে আর ফেরত আসেনি। তাই আমাদের রাজা মিথ্যে কথা বলে শুধুমাত্র অর্থের লোভে এই পুকুরটি আপনাকে ওই গচিয়েছে আর কি। কি এত বড় প্রতারণা! আমি খাম্বাজরাজকে ছাড়বো না। চুপ করো মহারাজ কৃষ্ণচন্দ্র, প্রতারণা তো তুমি আমাদের সঙ্গে করেছো। মানে কি বলতে চাইছেন আপনি? তুমি আমাকে ওই পুকুরের মূল্য হিসেবে 117টি মোহরের জায়গায় 112টি মোহর পাঠিয়েছো। এটা বুঝি প্রতারণা নয়? আমি একটু আগে গুনে দেখলাম 5টা মোহর কম আছে। কি, এটা কি করে হয়? আমি তো মন্ত্রীকে দিয়ে। ওরে বাবা, এবার আমি কি করি? হে ভগবান, এবার যে আমার কি হবে? মহারাজ, এটাও বুঝলেন না যে আপনার সাথের মন্ত্রী মশাই ওই মোহরগুলো গেরিয়েছেন? মন্ত্রী, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আর কখনো এইরকম হবে না। ক্ষমা করবেন খাম্বাজরাজ, আমি এর জন্য খুবই দুঃখিত। আমি যে এই মন্ত্রীকে যে কি করবো না। মহারাজ, এখন মন্ত্রী মশাইকে ছেড়ে আগে চিন্তা করুন যে এই পুকুরটি নিয়ে এখন আপনি কি করবেন। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ঠিকই বলেছো। আরে আমার সাধের এতগুলো মোহর। আর হ্যাঁ মন্ত্রী, তুমি কিন্তু এটা ভুলেও ভাববে না যে আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমার এই শাস্তি আপাতত আমি তুলে রাখলাম, পরে সুদে আসলে সব মেটাবো। আমায় ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণচন্দ্র, আমি মানছি যে আমিও তোমাকে ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, সত্যি বিশ্বাস করো, আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না গো। না না না, এতে ক্ষমার আবার কি আছে? মহারাজ, ও যে দেখুন দেখুন দেখুন, ওই যে দূরে দূরে এক বটবৃক্ষের তলায় এক গুরুদেবকে ধ্যান করতে দেখা যাচ্ছে না? তুমি ঠিকই দেখেছো গোপাল, এই গুরুদেবকে আমি আমার জন্ম হওয়ার পর থেকেই ওই একই জায়গায় দেখে আসছি। উনি না কখনো চোখ খোলেন, না কারুর সাথে কথা বলেন। তাই নাকি? তাহলে তো অবশ্যই একবার এই গুরুদেবের দর্শন করা উচিত, কি বলেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ গোপাল, নিশ্চয়, চলো চলো তো যাই। প্রণাম গুরুদেব। কি আশ্চর্য,
এসো গোপাল, আমি জানতাম যে একদিন তুমি ঠিকই আসবে আমার কাছে। এ কি গুরুদেব, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি সব জানি গোপাল, কিন্তু এও জানি যে তুমি এখানে কেন এসেছো। আমি তোমারই মতো একজন পুণ্যাত্মার সন্ধানে ছিলাম, আর তুমি হলে সেই পুণ্যাত্মা, আর তাই তুমি আমার ধ্যান ভেঙেছো। তাহলে গুরুদেব, আপনি যখন সবই জানেন, তখন না হয় আপনি এই বিষ পুকুরের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় তার একটা উপায় বলে দিন। শোনো গোপাল, সেই উপায়ই তো তোমাকে খুঁজে বার করতে হবে। এই নাও, এটা ধরো। এটা নিয়ে কি করব গুরুদেব? একমাত্র এই তীর দিয়েই তুমি ওই জল রাক্ষসকে মারতে পারবে। আর একটা কথা সব সময় মনে রেখো, জলে থাকা অবস্থায় জল রাক্ষসকে কিন্তু তুমি বধ করতে পারবে না। ধন্যবাদ গুরুদেব। এবার আমি চলি গোপাল, আমার কাজ শেষ। আশীর্বাদ করি তুমি যেন জয়ী হও। What happened? আমি রাজে ঘুরিতে এসে এইসব কি দেখে দিচ্ছি? কোথায় প্রোগ্রাম হবে, সেলিব্রেট হবে? কিছু মনে করবেন না মেম সাহেব, আমি আপনাকে সব কথা খুলে বলছি। আসলে হয়েছে কি, এই পুকুরে এক বিশাল মৎস্যরূপী জল রাক্ষস আছে। যদিও তাকে এখনো কেউ তেমন ভাবে দেখেনি, তবে লোকে নাকি বলে যে এই পুকুরের জলে যদি কেউ নামে তাহলে সে আর ফেরত আসে না। Oh my God! What happened? এ কি বলিতেছেন আপনি? ঠিকই বলছি মেম সাহেব, আর এই কথাটাই আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে লুকিয়েছিলাম, আর তাকে ঠকিয়ে এই পুকুরটা আমিই বিক্রি করেছিলাম। আমায় ক্ষমা করো কৃষ্ণচন্দ্র, আসলে আমার না কোনো উপায় ছিল না। কাঁদবেন না খাম্বাজরাজ, কাঁদবেন না। আমি সব বুঝেছি। আমিও আপনার জায়গায় থাকলে হয়তো ঠিক এটাই করতাম। যাক বাবা, এই জল রাক্ষসের জন্য আমি এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু মহারাজ, এখন চিন্তার বিষয় হলো যে এই জল রাক্ষসকে কিভাবে ধরা যায়। মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তাই নাকি গোপাল? তো বলো কি সেই বুদ্ধি? তবে শুনুন মহারাজ, আর আপনিও শুনুন খাম্বাজরাজ। আপনাকে ছিপ দিয়ে মাছ ধরতে পারে এমন বেশ কিছু দক্ষ লোক জোগাড় করতে হবে। তাদের দিয়ে কি হবে গোপাল? দেখুন মহারাজ, আমরা সেই মৎস্য শিকারীদের ছিপ দিয়ে এই পুকুরের ধারে বসিয়ে দেব সেই মৎস্যরূপী জল রাক্ষসকে ধরার জন্য। দেখেছেন মহারাজ, গোপালের কত বুদ্ধি। উনি নাকি ছিপ দিয়ে মৎস্যরূপী জল রাক্ষসকে ধরবেন। তাহলেই হয়েছে। দেখো মন্ত্রী, তুমি কি এইবার মানে চুপ করবে? বলে কিন্তু আমি এখনই তোমাকে এই ছিপের বড়শিতে গেঁথে ওই পুকুরের জলে ফেলে দেবো। না, ঠিক আছে, এই আমি চুপ করলাম। ঠিক আছে গোপাল, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলছি। কি গো গোপাল, কোথায় কোথায় সেই জলরাক্ষস? পড়বে মহারাজ, পড়বে, ধরা ঠিকই পড়বে। What happened, রাজা? এইসব কি হইতেছে? আমার তো কিছুই মাথায় আসিতেছে না। কিছু না মেম সাহেব, আসলে না এইখানে রাজায় মাছ ধরার প্রতিযোগিতা চলছে, যে কে আগে মাছ ধরতে পারে। আচ্ছা কৃষ্ণচন্দ্র, যদি তোমার অনুমতি থাকে তাহলে তোমার ওই মন্ত্রীকে এই পুকুরের জলে আমি কি ফেলে দিতে পারি? না, এরকম একদম করবেন না মহারাজ, একদম করবে না। তাহলে এবার একটা কথাও না বলে চুপটি করে দাঁড়াও। পালাও, ওরে বাবা রে, পালাও। গোপাল, এবার কি হবে? ভয় পাবেন না খাম্বাজরাজ, আমার মাথায় আরেকটা নতুন বুদ্ধি এসেছে। সেটা কি গোপাল? কি আবার? ওই মানে কৃষ্ণনগরে ফিরে যাওয়া আবার কি? মন্ত্রী, চুপ করবে তুমি। বলে কিন্তু এবার আমি সত্যি এই পুকুরের জলে তোমায় চোবাবো। না মহারাজ, ঠিক আছে। আমার মনে হয় গোপাল, এত সহজে আমরা এই জল রাক্ষসকে ধরতে পারবো না। আমি এখনো বলছি মহারাজ, এই কাজ না এইসব গোপাল নেপালের কর্ম নয়। এই কাজ যদি আমি পেতাম না, তাহলে দেখতেন যে এতক্ষণে এই জল রাক্ষস আপনার পায়ের কাছে পড়ে মাছের মতো খাচ্ছে। এবার দেখছি এই জলরাক্ষসের আগে এই মন্ত্রীকে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে, নইলে এর পটর আর বন্ধ হবে না। পেয়েছি মহারাজ, পেয়েছি, উপায় পেয়েছি। পেয়েছো? তা কি পেয়েছো গোপাল? মন্ত্রীর মুখ বন্ধ করার উপায়? হ্যাঁ মহারাজ,
এমন উপায় পেয়েছি যে মন্ত্রীর মুখও বন্ধ হবে আর এই জল রাক্ষসও মরবে। তাই নাকি? তা কি সেই বুদ্ধি? তবে দেখো গোপাল, তোমার বুদ্ধি কিন্তু আগের বারই খাটেনি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, শুধু দেখে যান এবার এই গোপাল কি করে। ও মা গো, এবার আমার কি হবে গো? আমি আর কখনো এইরকম করব না গো। ও মা কেন? চুরি করার সময় মনে ছিল না? ঠিকই করেছে গোপাল, এর মতন বদমাইশকে ওই জল রাক্ষসকেই খাইয়ে দেওয়া উচিত। এটা কি গোপাল? এই কপিকল হলো একটা বড় মাপের বড়শি, আর মন্ত্রী মশাই হলেন তার টোপ। অর্থাৎ ওই মৎস্যমুখী জল রাক্ষস যখনই মন্ত্রী মশাইকে খেতে লাফাবে, তখনই ওই 4 জন প্রহরী দড়ি ধরে টানবে, আর অমনি মন্ত্রী মশাই উপরের দিকে উঠে যাবে, আর আমিও তখনই ওই গুরুদেবের দেওয়া তীর দিয়ে ওই জল রাক্ষসকে মারবো। কি তাহলে তোমাদের কি করতে হবে সব বুঝেছো তো? হ্যাঁ গোপাল দাদা। তাহলে তোমরা শুধু আমার দিকে লক্ষ্য রেখো, যেই আমি চোখ মারবো আর অমনি তোমরা দড়ি ধরে টান মেরো, ঠিক আছে? ঠিক আছে। দেখো গোপাল, যেন ফসকে না যায়, কারণ যদি তুমি একবার ফসকাও তাহলে কিন্তু মন্ত্রীও চিরকালের জন্য ফসকে যাবে। হে ভগবান, এবার আমার প্রাণটা যে গোপালের হাতে। দেখো ভগবান, দেখো, একটু দেখো। না না মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, এই শিকার আর আমার হাত থেকে ফসকাবে না। মহারাজ, এইভাবে আমার মাছের খাবার বানাবেন না। ও মা গো, কেউ তো আমায় বাঁচাও। পেরেছে গোপাল, পেরেছে। সাব্বাস গোপাল, তোমার জবাব নেই। এই নাও গোপাল, এটা তোমার পুরস্কার। ধন্যবাদ খাম্বাজরাজ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমি কিন্তু খুব খুশি গোপাল। সাবাস গোপাল, সাবাস। সত্যি তুমি আমার মুখ রেখেছো। আই এম শকড যে তুমি ইম্পসিবল কাজটা কি করে করলে গোপাল। আই এম রিয়েলি ইমপ্রেসড। এই নাও, টেক ইট। ধরো, এটা আমার তরফ থেকে এই নিউ ইয়ারে তোমার জন্য উপহার। আর ইউ হ্যাপি? ধন্যবাদ মেম সাহেব। এ তো দেখছি মেম সাহেবকে তদবির করলো খাম্বাজ রাজ্য, আর পুরস্কার পেল কৃষ্ণনগর। মহারাজ, বলছিলাম কি, আপনাদের ওই পুরস্কার বিতরণী সভা শেষ হলে এবার দয়া করে আমায় নিচে নামাবেন কি? না, তোমার মিথ্যে কথা বলার জন্য এটাই তোমার শাস্তি। তাই আজ থেকে তুমি ওখানেই বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে থাকবে। হ্যাঁ, যার জন্যে তোমাদের সকলকে আজ রাজসভায় হাজির হতে বলেছি। সবাই আর হাজির হয়েছে কই মহারাজ? গোপাল তো আজও গড় হাজির। গোপাল তার শ্যালকের বিয়ের ভোজ খেতে শ্বশুর বাড়ি গেছে। উমা, গোপালের কি ভাগ্য, নিত্য রোজ খেয়ে বেড়ায় ভোজ। এসব কথা ছেড়ে আসল কথা এবার আসা যাক। সামনেই তো কালী পুজো। হ্যাঁ মহারাজ, হাতে আছে মাত্র 7টা দিন। অন্যান্য বারের মতো এবারেও জাঁকজমক করে পুজো হবে তো? অবশ্যই হবে। জাঁকজমক করে পুজোর সাথে নরনারায়ণ সেবাও হবে। পুজোর রাতে কৃষ্ণনগরের সকল প্রজারা ভোগের প্রসাদও পাবে। খরচের ব্যাপারটা ভেবে দেখেছেন তো? নিশ্চয়ই ভেবে দেখেছি। আর গোপালের বুদ্ধিমতো প্রতি মাসে রাজকোষে কিছু কিছু করে টাকা জমিয়েও রেখেছি। ভারী আশ্চর্যের ব্যাপার তো, আপনি রাজকোষে টাকা জমালেন আর মন্ত্রী হয়ে আমি সেটা জানতে পারলাম না। তুমি জানলে তো দুদিনেই ওই টাকা ফুরুত করে দিতে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের যা হাত টান। খবরদার সভাকবি, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। এ বাবা, রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি বললাম, দুষ্টু। শোনো, এখন শুধু সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার পালা। রাজপণ্ডিত, তোমার ওপর কিন্তু মায়ের পুজোর ভার। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, মায়ের পুজোর কোনো ত্রুটি হবে না। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। তুমি সামলাবে নরনারায়ণ সেবার দিকটা, আর পুজোর রাতের ভোগের প্রসাদ বিতরণের দায়িত্বে থাকবে গোপাল আর বিজ্ঞানী। রাজবৈদ্য, তুমি থাকবে মণ্ডপ সজ্জার দায়িত্বে। আর আমি কি সামলাবো? তুমি সামলাবে নিজেকে।
বিদ্রুপ করছেন মহারাজ? আরে দূর, বিদ্রুপ করব কেন? তুমি আর আমি ঘুরে ঘুরে সব কিছু তদারকি করে বেড়াবো। হ্যাঁ, আর কাল তোমরা সকলে এসে প্রয়োজন মতো টাকা নিয়ে যেও। হ্যাঁ বাবু আরেকটু দি। দেবে? তা কি আছে তোমার এই বালতিতে? আগে পাঠা। তা কিরকম পাঠা? গাছ পাঠা নাকি মাঠ পাঠা? আগে মাঠ পাঠা। তাহলে দাও। আহা, করো কি বারবার দিতে গেলে তোমার হাত ব্যথা হয়ে যাবে বাপু। তার থেকে পুরো বালতিটাই আমার আসনে বসিয়ে দাও না। হ্যাঁ, পুরো বালতি পাঠা। এখন বয়স হয়েছে তাই, না হলে বলতাম গোটা পাঁঠাটাই বসিয়ে দিয়ে যাও। এই খবরদার বলছি, এত মাংস তুমি খাবে না। হ্যাঁ, বিরক্ত করো না গিন্নি, বিরক্ত করো না। ভোজন আর নিদ্রার সময় বিরক্ত করা আমি পছন্দ করি না গিন্নি। তাই বলে এই বয়সে তুমি এক বালতি পাঁঠার মাংস খাবে? হ্যাঁ, আহা, বাধা দিস না মা, বাধা দিস না। জামাই আমার চিরকাল খেতে ভালোবাসে, তাই খেতে দে। ব্যাস হয়ে গেল। শাস্ত্রে বলেছে শাশুড়ি মানে মা, তা মাতৃ আজ্ঞা কি অমান্য করা যায় গিন্নি? দাও ভাই, দাও দাও, পুরো বালতিটাই বসিয়ে দিয়ে যাও। হ্যাঁ, খাও জামাইবাবু, খাও খাও, পেট ভরে খাও। তোমার একমাত্র শ্যালকের বিয়ে বলে কথা। খাও খাও। তবে শুধু সামনে কালী পুজো বলে আজকেই চলে যেতে হবে, না হলে আরো কটা দিন থেকে দেখিয়ে দিয়ে যেতাম ভোজ খাওয়া কাকে বলে। আজকেই চলে যেতে হবে? সে আবার কি? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, আজকেই চলে যেতে হবে। রাজবাড়ির পুজো বলে কথা, মহারাজ ওর ওপর কত দায়িত্ব দিয়েছেন। কালী পুজোতে তোকেও কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে। আমাদের কৃষ্ণনগরে কত ধুমধাম করে পুজো হয়, নরনারায়ণ সেবা হয়। আসিস কিন্তু। লোক মুখে শুনেছি বটে। নতুন বউকে নিয়ে এবারে কিন্তু তোকেও আসতে হবে। হ্যাঁ, একেবারে ভাই ফোঁটা সেরে ফিরবি খন। হ্যাঁ, ঠিক আছে, সে না হয় দেখা যাবে। ও জামাইবাবু, তুমি এখন খাও তো, খাও খাও। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। খবর পাঠানো সত্ত্বেও বেটার ছেলেদের এখনো দেখা নেই। এসে গেছি মন্ত্রী মশাই। এত দেরি করলি কেন? হ্যাঁ, দিন দিন সব লাট সাহেব বনে যাচ্ছিস না? লাট সাহেব কি খুব বড় কোনো সাহেব? হ্যাঁ, খুব বড় সাহেব। তাহলে নিশ্চয়ই তার খুব দাম। দাম তো বটেই। কি মজা! কাপড় লাট হয়ে গেলে তার দাম কমে যায়, আর সাহেব লাট হয়ে গেলে তার দাম বেড়ে যায়। কি মজা, তাই না? আচ্ছা, এসে স্টক প্রক্রি করে যাবি নাকি কাজের কথা কিছু শুনবি? হ্যাঁ হ্যাঁ, সে তো শুনবই। কিরে ঘটা, শুনবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনবই তো। এবারে কাজটা কিন্তু খুব কঠিন। আচ্ছা, আজ অব্দি কোন সোজা কাজটা আপনি আমাদের দিয়েছেন শুনি? কিন্তু এই কাজটা আগের সব কাজের থেকে আলাদা। করতে পারলে কিন্তু মোটা বকশিস পাবি। এ তো আপনি বরাবরই বলেন, কিন্তু কাজ হয়ে গেলে আমাদের কপালে জোটে লবডঙ্কা। না না, এবারে আর সেসব কিছু হবে না। কাজ করবি, হাতে হাতে পয়সা পাবি। ঠিক আছে, বলুন বলুন, কি করতে হবে বলুন। বাবা, এ তো খুব ঝঞ্ঝাটের কাজ। ঝঞ্ঝাট তো বটেই, তবে কষ্ট না করলে কে আর কেষ্ট পায় বল। যা যা, বাজে কথা না বাড়িয়ে আজ রাতের মধ্যে এই কাজটা সেরে ফেল দেখি। এই দুজনকে আজ খাবো। আরে বটকে রক্ত শুষে খাবো। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এদের পকেটগুলো হাতরে দেখ, চাবিটা কোথায় রেখেছে। এই তো চাবি। চল তাড়াতাড়ি কোষাগারের দরজা খুলে কাজটা সেরে ফেলি।
তোমার জন্য আমার বাপের বাড়ি থেকে বেরোতে এত দেরি করে ফেললে যে সারা রাত গরুর গাড়ি ঠেঙিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। ওহ বাবা রে! আচ্ছা, এতে আমার দোষটা দেখলে কোথায়? মানছি ভরপেট খেয়ে একটু ওই তন্দ্রা মতো এসে গিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় গাড়ির চাকা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি আর কি করতে পারি বলো? বাবারে বাবা, বাবারে বাবা, ওহ ওহ, এই সারা রাত জাগার পর এখন কিন্তু বাড়ি গিয়েই ভাত বসাতে পারবো না। হ্যাঁ, ওরে বাবা, ঠিক আছে রান্না করতে হবে না, ওই মুড়ি আর দই দিয়ে ফলার করব। এই মন্ত্রী মশাইয়ের বাড়ির পিছনে কারা যেন মাটি কোপাচ্ছে না? না, নেমে একবার দেখতে হচ্ছে। খবরদার গাড়ি থেকে নামবে না বলছি। কে কার মাটি কোপাচ্ছে তাতে তোমার কি? হ্যাঁ, যেমন বসে আছো চুপটি করে বসে থাকো। মহারাজ 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 মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রোজকার মতো আজ সকালে কোষাগারের সামনে টহল দিতে গিয়ে দেখি কোষাগারের দরজা খোলা, আর গত রাতের রক্ষীরা কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কি? চলো তো দেখি। দেখুন মহারাজ, দেখুন। যাও শিগগিরই জল এনে এদের চোখে মুখে ছেটাও। সর্বনাশ! সিন্ধুক খালি, ভেতরে কোনো টাকা পয়সাও নেই। সব টাকা তো আমি কালী পুজোর জন্য রেখে দিয়েছিলাম। কে নিয়ে গেল? হায় হায় হায়, এখন আমি কি করব? আমি কোথায়? ওরে হতভাগা, জ্ঞান হারিয়ে কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি। দেখ দেখ দেখ, তোদের সামনে কে দাঁড়িয়ে আছে দেখ। মহারাজ আপনি এসেছেন? এতদিন রাত জেগে কোষাগার পাহাড়ে দেবার কাজ করে আসছি মহারাজ, কিন্তু কাল রাতের মতো ঘটনা কোনোদিন ঘটেনি। রাত তখন গভীর, হঠাৎ দেখি সামনে দুটো ভূত। তারা বললো আমাদের ঘাড় মোটকে রক্ত চুষে খাবে। না, তারপর আর কিছু মনে নেই মহারাজ। এদিকে তো রাজকোষ থেকেও সব টাকা পয়সা উধাও হয়ে গেছে। এখন যে কি করে কালী পুজো হবে কে জানে। যাও এক্ষুনি সব পারিষদদের খবর দাও, সকলে যেন রাজসভায় এসে আমার সঙ্গে দেখা করে। ও হ্যাঁ, আরেকবার গোপালের বাড়িও ঘুরে যাও। ও যদি শ্বশুর বাড়ি থেকে এসে থাকে তাহলে ওকেও ডেকে এনো। যথা আজ্ঞা মহারাজ। গোপাল দাদা, ও গোপাল দাদা, ওঠো। কে? আমি রাজবাড়ির রক্ষী। কি ব্যাপার? কাল রাতে ভূত এসে রাজকোষ থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে গো মহারাজ তাই ডাকছেন। তাড়াতাড়ি চলে, এক্ষুনি চলো। সে কি, ভূতের চুরি? ঠিক আছে আমি আসছি। তাহলে সকলে শুনলে তো কাল রাতের ঘটনা। বাবা, কি আশ্চর্যের কথা! ভূত এসে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেল। যা, আচ্ছা, এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? আমরা তো সকলেই জানি কালী পুজোর আগে এই ধরাধামে ভূতের আগমন হয়। হয়তো সেই রকম কোনো ভূত এসেছিল কাল রাতে। তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় যে ভূত এসেছিল, ঠিক আছে, কিন্তু তারা টাকা পয়সা চুরি করতে কেন যাবে? হ্যাঁ, ভূতের তো আর টাকা পয়সার দরকার হয় না। আচ্ছা, ভূতে মানুষের ঘাড় মোটকে মেরে দেয় কেন? হয়তো পূর্বজন্মের কোনো আক্রোশ থেকে। একেবারে ঠিক কথা। এখানেও হয়তো মহারাজের সঙ্গে কোনো পুরনো আক্রোশ থেকেই ভূতেরা এই কাজ করেছে। বাজে কথা বলবেন না তো। ভূত বলেই যেখানে কিছু নেই সেখানে আবার আক্রোশ। আমিও গোপালের সঙ্গে সম্পূর্ণ একমত। ভূত বলে কিচ্ছু হয় না, এই সমস্তই হলো অজ্ঞতা আর কুসংস্কারের ফল। হ্যাঁ, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি ভূত আছে। হ্যাঁ, সত্যিই আছে। হ্যাঁ, তুমি প্রমাণ করে দিতে পারবে? পারবো মহারাজ। আমি অনেক দিন ভূত নিয়ে চর্চা করেছি, বহুবার আত্মাকে আহ্বান করে মাটিতে নামিয়ে এনেছি। মন্ত্রী মশাই মনে হচ্ছে চুরি থেকে বিষয়টা ইচ্ছে করেই ভূতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তা কোন প্রেতাত্মাকে নামিয়ে এনেছিলেন শুনি? বাবা, তিনি যে সে ব্যক্তি নন, তিনি হলেন আমার নিজের জ্যাঠামশাই। জ্যাঠামশাই?
তোমার নিজের জ্যাঠামশাই? হ্যাঁ মহারাজ, তিনি আমার নিজের জ্যাঠামশাই। আমার খুব অল্প বয়সে তিনি মারা গেলেও তাঁর চেহারাটা খুব ভালো করে মনে আছে আমার। তাই নাকি? তা কিরকম দেখতে ছিলেন তিনি? কিরকম হবে, ওই সকলে যেমন হয়, তবে তবে একটু মোটা সোটা ছিলেন। এই আমার মতো মোটা? না না, তোমার মতো নয়, তোমার মতো নয়। তাহলে কার মতো? ওই অনেকটা কার মতো যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভোলা ময়রার মতো। তাহলে একবার আহ্বান করে আপনার জ্যাঠার আত্মাকে মাটিতে নামিয়ে আনুন, তখন তার কাছ থেকে জেনে নেওয়া যাবে কালকে চুরিটা কে করেছে, মানুষের না ভূতে। খুব ভালো প্রস্তাব। মন্ত্রী মশাইয়ের জ্যাঠামশাই যখন, তখন নিশ্চয়ই ওই ভালো ভূতই হবেন। আর আমি শুনেছি ভালো ভূতেরা এইসব ব্যাপারে ওই জ্যান্ত মানুষকে সাহায্য করে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালী পুজোর আগেই আহ্বান করো তোমার জ্যাঠামশায়ের আত্মাকে। তাঁর সাহায্যে নিশ্চয়ই ধরা পড়বে চোর। কিন্তু মহারাজ, বিদেহী আত্মার আগমনের জন্য একটা একটা ভৌতিক পরিবেশ আর একটা মাধ্যম দরকার হয়। আমাদের রাজ্যের দক্ষিণ দিকের জঙ্গলের মধ্যে একটা বড় বাড়ি আছে। আমার মনে হয় ওর থেকে ভৌতিক পরিবেশ আর কোথাও পাবে না। আর মাধ্যম? চিন্তা করবে না, আমি না হয় মাধ্যম হব। এই আমরা লুকোলাম, নীলপুটি ধর দেখি আমাদের। দেখলি তো, হ্যাঁ, ওই মন্ত্রী মশাই এবারেও আমাদের কেমন ঝুলিয়ে দিল। ঠিক বলেছি। তখন তো খুব উঁচু গলা করে বলল কাজ মিটে গেলেই হাতে হাতে পয়সা পেয়ে যাব, কিন্তু এখন বলছে কালী পুজো না মিটলে কিচ্ছু হবে না। বোঝো শনি, এই জন্যই না ওই মন্ত্রী মশাইয়ের কাজ করতে একেবারে ইচ্ছে করে না। ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতালাম, রাতের অন্ধকারে মাটি কুপিয়ে সেই টাকা পয়সা মাটিতে পুঁতে রাখলাম। কোদাল চালিয়ে হাত ব্যথা হয়ে গেল, অথচ এই হাতটাই আজ খালি। দূর, ভালো লাগে না। ঠিক আছে, কালী পুজোটা মিটতে দে, তখন আমাদের হাত ভর্তি না করে দিলে হাতে হাঁড়ি ভেঙে দেব। এখন চল। কোথায়? এই একটা কাজের জন্য মন্ত্রী মশাই ডেকে পাঠিয়েছেন। আবার ওই মন্ত্রীর খপ্পরে পড়বি? না না, এবার আর খপ্পরে পড়বো না, আগে নগদ নারায়ণ, পরে কাজ। ও, ওরা তাহলে ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতিয়েছে না? গোপাল দাদুকে ব্যাপারটা জানানো দরকার। বলিস কি রে গুলটি? তাহলে মন্ত্রীর কথা মতো বটা ঘটাই এই কাণ্ড ঘটিয়েছে। তাই তো ভাবি, ভোর রাতে মন্ত্রীর বাড়ির পেছনে মাটি কোপানো হচ্ছিল কেন? ঠিক আছে, ভূত দিয়েই মন্ত্রীর ভূত ছাড়াতে হবে। তাই করো দাদু। তোদের কিন্তু একটা কাজ করতে হবে, বুঝলি? কি করতে হবে বলো, আমরা ঠিক করতে পারবো। খুব ভালো, তাহলে অন্য দিকগুলো একটু গুছিয়ে নিয়ে তোদের বলবো। এখন তোরা সব বাড়ি যা। কি গো গোপাল, কিছু কিনবে নাকি? না গো, কিছু কিনতে আসেনি, তোমাকে একটা কথা বলতে এসেছি। বলো বলো। না, এখানে প্রকাশ্যে এমন ভাবে বলা যাবে না, একটু আড়ালে বলতে হবে। চলো তাহলে ওই দোকানের ভিতর গিয়ে বসি। কালই ভূতের ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। এমন ভাবে ব্যাপারটা সাজাবো যাতে সকলের মনে হয় ভূত এসেই টাকা নিয়ে পালিয়ে গেছে। নেপথ্যের আসল ব্যাপারটা কেউ বুঝতেও পারবে না। কি বলছো গোপাল? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না গো, এই রাজ্যের মন্ত্রী হয়ে এতটা নীচ কাজ উনি করলেন কিভাবে? তাই তো বলছি, যেমন করেই হোক কালী পুজোর আগেই ওকে হাতে নাতে ধরে চুরি যাওয়া সব টাকা উদ্ধার করতেই হবে, না হলে যে মায়ের পুজো বন্ধ হয়ে যাবে ভাই। ঠিক আছে ঠিক আছে, এই টাকা উদ্ধারের জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। হ্যাঁ, অং হিং ব্রিং ক্লিং ক্লিং ভূতং প্রেতং ব্রহ্মদাত্রী ফট। এসে যাও জ্যাঠামশাই ঝটপট। বাবা, কি মন্তরের ঘটা! ও জ্যাঠামশাই, এসে গেছো? এখন বিজ্ঞানীর দেহে ভর করো। এবার বটা ভাঙা জানলার ওপাশ থেকে নাকি সুরে কথা বললেই
ব্যাস কেল্লা ফতে বাবারে বাবারে ও জ্যাঠামশাই এসেই যখন গেছো তখন কথা বলো, বিজ্ঞানীর মুখ দিয়ে বলো কে চুরি করেছিল বলো। ভুতুরে পরিবেশ তৈরি করার জন্য বটা ঘটা আবার ধোঁয়া দিচ্ছে। বাহ বাহ, ব্যাটাদের বুদ্ধি আছে দেখছি। এসো জ্যাঠামশাই এসো, এই বিজ্ঞানীর দেহে প্রবেশ করো। হতচ্ছাড়াদের বাড়াবাড়িটা একবার দেখেছো? বলেছিলাম জানলার ওপাশ থেকে নাকি সুরে কথা বলতে, তা না একেবারে ঘরের মধ্যে এসে দাঁড়ালো। এ কি জ্যাঠামশাই, কোনো শরীরকে মাধ্যম না করে একেবারে সরাসরি চলে এলে যে। চলে এলাম রে, চলে এলাম। সামনে কালী পুজো, ভূত প্রেতরা এখন তো ওই সরাসরি লোকালয়ে চলে আসে। তাই আমার আর কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এ তো বড্ড বাড়াবাড়ি করছে, শেষে আবার ফেঁসে না যায়। তা এসেই যখন গেছো তখন বলো, রাজকোষ থেকে কে টাকা চুরি করেছে? ভূতেই টাকা চুরি করেছে তো? হ্যাঁ, ভূতেই টাকা চুরি করেছে, তবে তারা ওই আসল ভূত নয়। চুরি করেছে ওই ভূত সেজে আসা দুটো বদমাস। মানে? হ্যাঁ রে হ্যাঁ, তারা তোরই লোক রে শয়তান, ওটা আর ঘন্টা। এই এই এসব এসব কি বলছিস বটা? তোকে কি আমি এই সব কথা বলতে বলেছিলাম? এই যে মুখ ফসকে এসব কি বলে ফেললাম? কে বটা? এ তো আমাদের ভোলা ময়রা। ভোলা ময়রা? এবার চিনতে পারছেন? এসব হচ্ছেটা কি? মন্ত্রী মশাই, আমাদের পাতা জালে আপনি যে ধরা পড়ে গেছেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। এসব আমাকে ফাঁসাবার জন্য করা হচ্ছে। বল বটা বল, সত্যি কথা বল। সত্যি কথা বললে শাস্তি কিন্তু কম হবে। আমাদের কোনো দোষ নেই, যত নষ্টের গোড়াই মন্ত্রী। ওর কথাতেই ভূত সেজে আমরা কোথাকার থেকে ওই টাকা চুরি করেছিলাম। আমাদের কোনো দোষ নেই। আমার 12টাতে বেজে গেল। এবার ভালো ছেলের মতন বলে ফেলুন তো, টাকাগুলো কোথায় রেখেছেন? এবার এবার পাগল সেজে যাই, না হলে যার নিস্তার নেই। জানি না আমি জানি না, টাকা ফাঁকা আমি কিছু জানি না, কিছু না। জানেন না তো, কিন্তু আমি জানি আপনার বাড়ির পেছন দিকে মাটির তলায় পুঁতে রাখা আছে। মহারাজ, আমার মনে হয় মাটি খুঁড়লেই সব টাকা পাওয়া যাবে, আর সেই টাকা দিয়ে খুব জাঁক করে মা কালীর পুজো হবে। গোপাল, তোমার জন্যই এবারও ধুমধাম করে মায়ের পুজো হবে। সকলে পেট পুড়ে মায়ের প্রসাদ খাবে। আমাদের কিন্তু পেট পুড়ে মন্ডা খাওয়াতে হবে মহারাজ। আরে তোরা আবার কোথা থেকে এলি? বারে গোপাল দাদুর কথা মতো ভুতুরে পরিবেশ তৈরি করার জন্য আমরাই তো জানলার ওপাশ থেকে ধোঁয়া দিচ্ছিলাম। আমিও যা করেছি সব ওই গোপালের কথায়। হ্যাঁ, গোপালই আমাকে ওই আড়াল থেকে বটা ঘটার উপর নজর রাখতে বলেছিল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। চলো চলো তাহলে সকলে এবার ফেরা যাক। আমাদের কি হবে মহারাজ? তোরা দুই হতভাগা আর মন্ত্রী থাকবি কারাগারে। সেনাপতি, এদের কারাগারে নিয়ে চলো। দেখেছো, পুকুরের ঘাটে যাওয়ার সময় ডেকে দিয়ে গেলাম। ওদিকে আমার রাজ্যের কাজ হয়ে গেল, আর এদিকে বুড়োর ঘুম থেকে ওঠার নাম নেই। এই ওঠো ওঠো বলছি, ওঠো।
ধুত্তেরি, ঘুমটা যেই একটু জমাট বেড়েছিল অমনি খেপা ষাঁড়ের মতো ঠেলা মেরে আর দাঁড় কাকের মতো চেঁচিয়ে দিল আমার ঘুমের 12টা বাজিয়ে। এই কি বলে কি তুমি আমি খেপা ষাঁড় আমি দরকাক দাঁড়াও দেখাচ্ছি তোমায় দেখাচ্ছি। এই রে, সকালবেলাতেই দেবীর রণচণ্ডী খেতে গেছে। ওরে বাপ রে বাপ! এই মোটা ভুঁড়ি নিয়ে ছুটে আর কত দূর যাবে? আজ তোমারই একদিন কি আমারই একদিন। তাহলে তো এবার মক্ষম ভড়কিটা দিতে হয়। ওরে বাবা, বাবা, বুকের মধ্যে কি ধরফর করছে রে বাবা। ও বাবা, নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে। মাগো, প্রাণটা এক্ষুনি বুঝে বেরিয়ে গেল। ইগো কি হলো তোমার? কেনে আমার দম যে বন্ধ হয়ে আসছে। শেষ সময় মুখে একটু জল দেবে। এমন কথা বলো না গো, আমি থাকতে কিচ্ছুটি হবে না, তোমার কিচ্ছু হবে না। তাহলে একটু জল। আমি এক্ষুনি ঘর থেকে জল নিয়ে আসছি গো, এক্ষুনি। কেমন এক কথাতে কাত হয়ে গেল। যাই, আমি এখন এই বুটিটা নিয়ে সামনের গাছের আড়ালে লুকিয়ে পড়ি। আরে মানুষটা কোথায় গেল? এই তো এখানে শুয়ে কাতরাচ্ছিল। গিন্নির টুকি। তুমি? হ্যাঁ আমি, জলজ্যান্ত আমি। তাহলে তোমার শ্বাসকষ্ট সেটা সত্যি নয়? তোমার বটির কোপ থেকে বাঁচার জন্য সবটাই ছিল অভিনয়। বুড়ো, তোমার পেটে এত। ঠিক আছে একবার বাড়ি এসো, দেখো তখন তোমার কি করি। আহা, রাগ করছো কেন গিন্নি? তুমি আমায় কাটবে বলে বটি নিয়ে তাড়া করেছিলে, আর তোমার হাত থেকে বাঁচার জন্য আমি এই অভিনয়টা করেছিলাম। ব্যাস, সুদবোধ হয়ে গেল। চলো এখন বাড়ি যাই। গিন্নি, রাগলে না এখনো তোমায় খুব সুন্দর লাগে গো। মরণ। এখন বাজার থেকে বেশ বড় দেখে একটা গোটা রুই মাছ কিনে এনে গিন্নিকে ঠান্ডা করতে হবে, না হলে যে কপালে দুঃখ আছে। বাপরে বাপ, যা খেপে গেছে। বাহ, বেশ সুন্দর রুই তো। হ্যাঁ গো ভাই, ওই বড় রুই মাছটা কততে দেবে? মাছটা আমি নিচ্ছি। এই রে চিল। কই কোথায়? কই আকাশের চিল কোথায়? চিল তো এখানে। কেমন টুক করে মাছটা তুলে নিল। গোপাল, এটা কিন্তু ভালো হলো না। মাছটা আমি নেব বলেছিলাম, কিন্তু আমি যে তারও আগে দর করেছিলাম, তাই মাছের ওপর আমারই অধিকার। ভাই এখন আমি চলি। হ্যাঁ, দামটা না হয় কালকে এসেই দিয়ে যাব। কাজটা কিন্তু ভালো করলে না গোপাল, এর শোধ কিন্তু আমি তুলে নেব। সকলেই তো এসে গেছো দেখছি। এবার তাহলে সভা শুরু করা যাক। তার আগে আমার একটা নালিশ আছে মহারাজ। নালিশ? হ্যাঁ মহারাজ, নালিশ। কিন্তু কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে আবার? আপনার অতি প্রিয় আর আমার চিরশত্রু গোপালের বিরুদ্ধে। কেন কি করেছে আবার গোপাল? কি বলবো মহারাজ, আজ আমি আর গোপাল দুজনেই একই মাছওয়ালার কাছে মাছ কিনতে গিয়েছিলাম। আমি যেই রুই মাছটার দিকে হাত বাড়িয়েছি অমনি গোপাল চেঁচিয়ে উঠে বলল, চিল। চিল? হ্যাঁ চিল। আর আমি যেই চিল দেখতে আকাশের দিকে তাকিয়েছি অমনি গোপাল চিলের মতো ছো মেরে ওই রুই মাছটা নিয়ে চলে গেল। আপনি হাসছেন মহারাজ? তো হাসবো না। তোমার মতো একটা ধেড়ে লোককে চিলের ভড়কি দিয়ে গোপাল মাছ নিয়ে চলে গেল। সত্যি গোপালের বুদ্ধির জবাব নেই। এটাকে বুদ্ধি বলে না মহারাজ, এটাকে বলে দুষ্ট বুদ্ধি, মানে দুর্বুদ্ধি। গোপাল,
মন্ত্রী কি বলছে? আসলে মুখের মাছটা চলে গেছে তো, তাই রাগে অন্ধ হয়ে মন্ত্রী মশাই এসব বলছেন। উনি হয়তো ভুলে গেছেন যে আমার পুরো মাথা জুড়েই বুদ্ধি। দরকার হলে এই মাথা থেকে সুবুদ্ধি বের করি, আবার প্রয়োজন মতো কখনো কখনো মন্ত্রী মশাইয়ের কথা মতো দুর্বুদ্ধি। বেড়ে বলেছো গোপাল, দরকারে সুবুদ্ধি আবার প্রয়োজনে দুর্বুদ্ধি। গোপালের কথায় তাল না দিয়ে একটা সুবুদ্ধির পরীক্ষা নিন দেখি। ঠিক আছে, তাই হবে। সুবুদ্ধির একটা পরীক্ষা নেব আমি। তবে শুধু গোপাল নয়, পরীক্ষা দিতে হবে তোমাদের সবাইকে। যে পরীক্ষায় সফল হবে তাকেই আমি বুদ্ধিমান বলে ধরে নেব। কি গোপাল, রাজি তো? আমি রাজি মহারাজ। কি মন্ত্রী, চুপ করে আছো কেন? মানে যদি সত্যিকারের বুদ্ধির পরীক্ষা হয় তাহলে দেখবেন গোপালকে হারিয়ে একেবারে ভূত করে দেব। ঠিক আছে, কালই তাহলে তোমাদের বুদ্ধির পরীক্ষা হবে। এই শোনো, কাল যেন তেন প্রকারেণ গোপালকে বুদ্ধির পরীক্ষায় হারাতেই হবে। উমা, গোপালকে হারানো যে বড্ড শক্ত কাজ। ওরে বাবা, এ তো মাথায় ভেঙে পড়লো বাজ। দেখুন মন্ত্রী মশাই, গায়ে আমার যত জোরই থাকুক না কেন, ওই বুদ্ধি শুদ্ধি যে বড্ড কম। আমি চিকিৎসক মানুষ, জ্ঞান থাকলেও বুদ্ধি নেই। আহা, কি কথাই শোনালেন সব। বুদ্ধি নেই। ঠিক আছে, বুদ্ধির পরীক্ষায় আমি গোপালকে বুঝে নেব। মহারাজের কাছে প্রমাণ করে ছাড়বো যে গোপালের থেকে আমিও কিছু কম যাই না। আমি আপনার সাথে আছি মন্ত্রী মশাই। যেমন করেই হোক কাল গোপালকে একেবারে লেজেনাং গোবরং করে ছেড়ে দিতে হবে। বেটা টেকোটার খুব বুদ্ধির অহংকার। কি মহারাজ, কি শুনছি? কাল নাকি আপনি গোপালের বুদ্ধির পরীক্ষা নেবেন? শুধু গোপালের নয় রানী, পরীক্ষা নেব সকলের। দেখি কার বুদ্ধি সব থেকে বেশি। দেখবেন বুদ্ধির পরীক্ষায় গোপালই জিতবে। শুধু গোপাল করো না তো রানী। কাল আমি এমন এক ধাঁধা দেব, তাতে গোপালও না বেকায়দায় পড়ে যায়। তাহলে তো কাল আমাকেও সেখানে উপস্থিত থাকতে হচ্ছে। ঠিক আছে, কাল চলে এসো রাজসভায়। তাহলে শুরু করা যাক বুদ্ধির পরীক্ষা। কি করে শুরু করবেন মহারাজ? আমাদের বুদ্ধির চূড়ামণি গোপাল যে এখনো গড় হাজির। আমি এসে গেছি মহারাজ। বাহ, এই তো গোপাল এসে গেছে। বাবা, আমি ঠিক জানতাম যে গোপাল গা ঢাকা দেবার পাত্র নয়। আমার উপরে আস্থার জন্য অজস্র ধন্যবাদ মহারাজ। তাহলে শুরু হোক বুদ্ধির খেলা। আজ তোমাদের প্রমাণ করতে হবে যে বন্ধ সমান সমান খোলা। কি আমার প্রশ্নটা সকলে বুঝতে পেরেছ তো? ঠিক বুঝতে পারলাম না মহারাজ। আচ্ছা, আবার বলছি, প্রমাণ করতে হবে যে বন্ধ সমান সমান খোলা। এ আবার কেমন প্রশ্ন মহারাজ? হ্যাঁ, বন্ধ আর খোলা কি এক? হ্যাঁ, বন্ধ মানে বন্ধ আর খোলা মানে খোলা। তাহলে বন্ধ সমান সমান খোলা হবে কি করে? সেটাই তো প্রশ্নের মজা। যার ঘটে বুদ্ধি আছে সেই ঠিক প্রমাণ করে দিতে পারবে যে বন্ধ সমান সমান খোলা। কি মন্ত্রী, তুমি পারবে তো? হ্যাঁ, মানে চেষ্টা করব মহারাজ। বেশ, তাহলে করো। কি গোপাল, তুমি কিছু বলো। আগে সকলে বলিনি, আমি না হয় সব থেকে শেষে বলবো। তাহলে চটপট বলে ফেলো, কারা কারা পার। আমি পারবো না মহারাজ। ও আমার দ্বারা হবে না, এ খুব শক্ত প্রশ্ন। না মহারাজ, আমি নাহি পারিব, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিব। বুঝতে পেরেছি, তোমাদের কারো দ্বারা হবে না। কি মন্ত্রী? মানে আমি তো মনে মনে চেষ্টা করে যাচ্ছি মহারাজ। তোমার দৌড় আমি বুঝে গেছি। গোপাল, তুমি না হয় এই প্রশ্নের সমাধান করো। সমাধান তো করা যেতেই পারে মহারাজ, কিন্তু এই রাজসভায় দাঁড়িয়ে তো এই প্রশ্নের সমাধান করা যাবে না। ব্যাস হয়ে গেল গোপালের বাহানা। আরে বাবা, যে পারবে সে তো এখানে দাঁড়িয়েই সমাধান করতে পারবে। না মন্ত্রী মশাই, এ প্রশ্নের উত্তর হাতে কলমে করে দেখাতে হবে। আর তার জন্যে আমার চাই একটা বড় দরজা, একটা কৃষ্ণ ফলক ও খড়িমাটি। ওরে বাবা, এত সব? হ্যাঁ মহারাজ, এত সব। তাহলে চলো আমার ঘরের সামনে, বড় দরজা ওখানেই পেয়ে যাবে।
কিন্তু এই মুহূর্তে কৃষ্ণ ফলক আর খড়িমাটি কোথায় পাওয়া যাবে? কোনো চিন্তা নেই মহারাজ, দুজন রক্ষী পাঠিয়ে দিন, তারা পাঠশালা থেকে কৃষ্ণ ফলক আর খড়িমাটি নিয়ে আসবে। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি পাঠশালা থেকে কৃষ্ণ ফলক আর খড়িমাটি নিয়ে এসো। ঠিক আছে মহারাজ। কি গোপাল, এই দরজা চলবে তো? চলবে না মানে? একেবারে উড়ে উড়ে চলবে। বাহ, নিয়ে এসেছো, হ্যাঁ ঠিক আছে। এই দেওয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড় করাও, আর খড়িমাটিটা আমার হাতে দাও। কি গো রাজপণ্ডিত, গোপাল কি করতে চাইছে কিছু কি বুঝতে পারলে? না মন্ত্রী মশাই, কিচ্ছু বুঝতে পারছি না। এবার এদিকে দেখুন সকলে, দরজার দুটো পাল্লাই বন্ধ থাকলে আমরা বন্ধ দরজা বলি, আর দুটো পাল্লা খোলা থাকলে কি বলি? খোলা দরজা। এক্ষেত্রে একটা খোলা আর একটা বন্ধ, তার মানে খোলা সমান সমান বন্ধ। মহারাজ, গোপাল কথার জাল বুনে আপনাকে বোকা বানাতে চাইছে। হ্যাঁ মহারাজ, অঙ্ক দিয়ে গোপাল আমাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিক। সে তো দেবই পণ্ডিত মশাই, আর তার জন্যই তো কৃষ্ণ ফলক আর খড়িমাটি আনিয়েছি। আ আ আ আ আ দেখুন, দরজার এখন যে অবস্থান আমি সেটাই অঙ্ক আর কথায় কৃষ্ণ ফলকে লিখলাম। কি কারো বুঝতে কোনো অসুবিধে আছে? না না, এতে আর বুঝতে অসুবিধে কোথায়? দরজার ডান পাল্লা খোলা আর বাম পাল্লা বন্ধ, সেটাই তো তুমি অঙ্ক আর কথায় লিখে দিয়েছো। এবার অঙ্কের নিয়মে বাম পক্ষ থেকে 1/2 আর ডান পক্ষ থেকে 1/2 বাদ দিয়ে দেব। কি পণ্ডিত মশাই, বাদ দেওয়া যায় তো? হ্যাঁ, সে তো অবশ্যই যায়। তাহলে এবার কি দাঁড়ালো? খোলা সমান সমান বন্ধ। বাহ বাহ বাহ, অঙ্কে কি মাথা! এই যে খুব সাবধান রাজপণ্ডিত, গোপাল পণ্ডিতি করতে শুরু করলে তো তোমার অন্ন খেয়ে নেবে দেখছি। সত্যি গোপালের বুদ্ধির কোনো তুলনা নেই, সত্যি। সবই আপনার আশীর্বাদ রানীমা। কি মন্ত্রী মশাই, দেখলেন তো? দরকার হলে এই মাথা থেকে সুবুদ্ধি বের করি, আবার প্রয়োজন মতো কখনো সখনো আপনার মতো দুর্বুদ্ধি। আচ্ছা গোপাল, তোমার এই যে বুদ্ধি, এটা কি জন্মগত নাকি এর জন্য চর্চা করেছো? পদের ধাড়ি মন্ত্রীকে পেঁচে ফেলবার জন্য এটা একটা মক্ষম সুযোগ। না না, ধ্যান করতে যাব কেন? ধ্যান করতে যাব কেন? তবে রোজ গোটা 25 করে কাঁচা লঙ্কা চিবিয়ে খাই। কাঁচা লঙ্কা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে বুঝি? আমিই তো তার জলজান্ত প্রমাণ মন্ত্রী মশাই। তাহলে মন্ত্রী কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে দেখবে নাকি? তাতে যদি তোমার বুদ্ধি একটু হলেও বাড়ে। আমি অনেক কাঁচা লঙ্কা খাই মহারাজ। ঘোড়ার ডিম খান, খেলে আর বুদ্ধির খেলায় বারবার আমার কাছে হেরে যেতেন না। তাহলে হয়ে যাক কাঁচা লঙ্কা খাবার প্রতিযোগিতা। তবে যে সে কাঁচা লঙ্কা খেলে হবে না, খেতে হবে আমার শ্বশুর বাড়ির গাছের লঙ্কা। কি বলবো, যা ঝাল না। ঠিক আছে ঠিক আছে, আমাকে এই ঝালের ভয় দেখিও না। আনো আনো তোমার শ্বশুর বাড়ির কাঁচা লঙ্কা। আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, তুমি যটা খাবে আমি তার থেকে একটা হলে বেশি খাবো। যাক, মন্ত্রী তাহলে আমার কলে মাথা গলিয়েছে। তাহলে কালই হয়ে যাক। কাল তো হবে না মহারাজ, আসলে শ্বশুর বাড়ি থেকে আনতে তো 2 দিন মতো লেগে যাবে। তাহলে 2 দিন বাদেই হোক। ওই 2 দিন কিন্তু আমি রাজসভায় আসতে পারবো না মহারাজ। ঠিক আছে, এই 2 দিন তোমার ছুটি। বারে বা, 2 দিন বেশ ফোকটে ছুটি মঞ্জুর হয়ে গেল। আমি তাহলে কালই কাঁচা লঙ্কা আনতে চলে যাব। আর 3 দিনের দিন প্রতিযোগিতা। একটা কথা মহারাজ, প্রতিযোগিতায় জিতলে কিছু পুরস্কার মিলবে তো? অবশ্যই মিলবে, গুনে গুনে 10টা মোহর। বাবা, 10 মোহর? ও আশায় ছাই ঢেলে দাও গোপাল, কারণ পুরস্কারটা আমি পাচ্ছি। দেখা যাক। গিন্নি, বাজারের থলিটা ধরো। শোনো, ওর মধ্যে 52টা কাঁচা লঙ্কা আছে। একটা তুমি চিবিয়ে খাবে, আর বাকি 51টা যত্ন করে বাটির মধ্যে তুলে রাখবে। মরণ দশা, বলি আমি বা একটা খাবো কেন? আর 51টাই বা যত্ন করে বাটির মধ্যে তুলে রাখতে যাব কেন? যা বলছি করো, করলে কানের দুল আর নাকের নাকছাবি গড়িয়ে দেব। সোনার নাকছাবি আর দুল আমি এক্ষুনি
এক্ষুনি করছি এক্ষুনি এই ওরে বাবারে বাবারে বাবা কি ঝাল গো উফ, 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 চলে গেল চলে গেল চলে গেল চিত থেকে রম্বদালু শব্দ চলে গেল চলে গেল চলে গেল খানিকটা গুড় জল খেয়ে নাও গিন্নি, ঝাল মরে যাবে। কাল তাহলে যা জমবে না। কালই তো কাঁচা লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা। হ্যাঁ, আচ্ছা গোপাল কি সত্যি সত্যি রোজ 25টা করে কাঁচা লঙ্কা চিবিয়ে খায়? হয়তো খায়। কিন্তু কোনো মানুষ কি 25টা করে কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে পারে? গোপাল যে কি পারে আর কি পারে না সে হিসেব আমি এখনো করে উঠতে পারিনি রানী। যাকে যাক, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। হ্যাঁ গো, রাতের বেলা লঙ্কা নিয়ে সব কি করছো বলো তো? কারুশিল্পী করছি গিন্নি, কারুশিল্পী। কারুশিল্প মানে? তুমি যেমন পটলের দোলমা বানাও, আমিও তেমনি কাঁচা লঙ্কার দোলমা বানাচ্ছি। ঠিক বুঝলাম না। আচ্ছা, পটলের দোলমা বানাতে তুমি ঠিক কি কি করো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে পটলের মোটার দিকটা কেটে সরনা দিয়ে ভেতরের বীজ বের করে নিয়ে তার মধ্যে মাছ কিংবা ছোলার ডালের পুর ভরে দাও, তাই তো? হ্যাঁ, তাই তো করি। আমিও ঠিক তাই করছি। লঙ্কার ভেতর থেকে বীজ বের করে ঝোলা গুড়ের পুর ভরে দিচ্ছি। আর তুমি যেমন ময়দার আঠা দিয়ে পটলের কাটা মুখটা জুড়ে দাও, আমিও তেমনি চিটে গুড় দিয়ে লঙ্কার সাথে বোঁটা জুড়ে দিচ্ছি। যাও, বিরক্ত করো না তো, এখন আমায় 25টা লঙ্কার দোলমা বানাতে হবে। যাও যাও যাও। তাই মিষ্টি পটলে দোরমা দিয়ে কি হবে শুনি? কি খাবে? কেন, আমি খাবো। আর 10টা মোহর জিতে এনে তোমার কানের দুল আর নাকছাবি গড়িয়ে দেব। আচ্ছা, 51টা লঙ্কার মধ্যে থেকে 25টা লঙ্কার দোরমা বানাচ্ছ নাকি? বাকিগুলো কি করবে? ওখানেই তো আসল মজা। যাও যাও যাও, আর কথা না বাড়িয়ে আমার কাজ করতে দাও। আজই গোপাল আর মন্ত্রীর মধ্যে ঝাল লঙ্কা খাওয়ার প্রতিযোগিতার কথা সকলের মনে আছে তো? মনে আর থাকবে না মহারাজ, প্রতিযোগিতা দেখার জন্যে আমরা সকলেই হয়ে আছি হন্যে। কিন্তু গোপাল তো এখনো কাঁচা লঙ্কা নিয়ে এসেই পৌঁছলো না। আর গোপাল দেখো গে যাও, ও হয়তো এতক্ষণে পগার পার হয়ে গেছে। মানে অতি সোজা, গোপাল হয়তো কেটে পড়েছে। আরে বাবা, 25টা কাঁচা লঙ্কা খাওয়া অত সোজা নাকি? হ্যাঁ, তার উপর শুনেছি গোপাল নাকি একেবারে ঝাল খেতে পারে না। আরে বাবা, সকলেই কি আর আমি নাকি? হ্যাঁ, কিন্তু গোপাল না এলে প্রতিযোগিতা তো ভুন্ডুল হয়ে যাবে। সেটা তো আমিও চাই। ফাঁকা মাঠে জিতে গিয়ে 10-10টা মোহর এঁকে গুজে বাড়ি চলে যাব। প্রাতঃপ্রণাম মহারাজ। এই তো গোপাল এসে গেছে, তাহলে শুরু হোক প্রতিযোগিতা। এই নিন মন্ত্রী মশাই আপনার লঙ্কা। আর এটা আমার। নিন, শুরু করুন। হ্যাঁ, ওরে বাবা, গোপাল তো কজমজ করে চিবিয়ে খাচ্ছে। হ্যাঁ, গোপাল তো এবার 2টো লঙ্কা একসাথে চিবিয়ে খেলো। কি মন্ত্রী মশাই, শুধু দেখলেই হবে, খেতে হবে না? আরে খান খান। হ্যাঁ মন্ত্রী, খাও খাও, খেয়ে একেবারে দেখিয়ে দাও তো। হ্যাঁ 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 হ্যাঁ, খাবোই তো। গোপালের থেকে একটা হলেও বেশি খেয়ে আমি আমার কথা রাখবো। আহ, ওরে বাবা রে, ওরে ওরে মরে যাবো রে। আহ, ও ও ও, আহ, চলে গেল। মুখ পেট সব চলে গেল। আহ, কি মন্ত্রী তো মাটিতে শুয়ে পড়লো। এই রাজবৈদ্য, একবার দেখো তো। না মহারাজ, নারী ওই সামান্য চঞ্চল হলেও ভয়ের কিছু নেই। আসলে ওই ঝালের চোটে তারও সে উনি ওই রকম করছেন। কি মন্ত্রী মশাই, লঙ্কা খাবেন না? খান। আমি আর ওর মধ্যে নেই। ওরে বাবা, ও ও, তাহলে প্রতিযোগিতায় আপনি হেরে গেলেন তো? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উ উ হ্যাঁ 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 হেরেছি তাহলে ওই 10টা মোহর ও সব তোমার ও সব তোমার হা উ উ হা হা তাহলে দিন মহারাজ 10টা মোহর। এই মোহর ভাঙিয়ে গিন্নিকে কানের দুল আর নাকছাবি গড়িয়ে দেব মহারাজ। এই নাও 10টা মোহর। আচ্ছা গোপাল, আমি যতদূর জানি তাতে তুমি তো ঝাল খেতে পারো না। পারি না তো রানীমা। তাহলে টপাটপ করে এতগুলো ঝাল লঙ্কা খেলে কি করে? আগে ঝাল লঙ্কার পরিবর্তে আমি তো মিষ্টি লঙ্কা খেয়েছি রানীমা। মানে লঙ্কা আবার মিষ্টি হয় নাকি? মানে অতি সোজা মহারাজ। কাল সারা রাত জেগে আমি আমার ভাগের সব লঙ্কার পেট থেকে ঝাল বীজ বের করে তার ভেতর ঝোলা গুড় ভরে দিয়ে মিষ্টি করে নিয়েছি। আর সেই মিষ্টি লঙ্কাই তো এতক্ষণ মহানন্দে চিবিয়ে খেলাম। আর আসল ঝাল লঙ্কা খেয়ে মন্ত্রী মশাই কাত হয়ে গেলেন। গোপাল, তোমার পেটে পেটে এত জোচ্চোর তোমাকে হাওয়া খারাপ, আমি বাবা পালাই। মেরেই ফেলবো গোপাল দাঁড়াও বলছি। গোপাল, ভালো হবে না কিন্তু। ওরে বাবা, এ কে রে? আরে ভয় পাবে না মন্ত্রী মশাই, আমি ভগবান। ভগবান? এরকম ভূতের মতন অন্ধকারে কেন? বলো শুনি। আমার একটা কাজ চাই, খুব কাজের দরকার। আমি কাজ পেয়ে আপনাকে পুষিয়ে দেবো। কি হিসাবে থাকবে সেটা তো বলো। এই মুহূর্তে তো কোনো পথ ফাঁকা নেই। আমি এখন নতুন করে অঙ্কন শিখছি। ও, তার মানে তুমি আঁকাঝোঁকা করছো? হ্যাঁ, গরু মোষ কুকুর হরিণ এদের সব ছবি আঁকতে পারি। মানুষের ছবিও এঁকেছি, মানে আঁকতে পারি। পরে সব খোলসা করে বলবো, এখন এইটুকুই বললাম। দেখি কাল রাজসভায় মহারাজকে বলে তোমার কোনো হিল করতে পারি কিনা। আমি খুব আশায় রইলাম। আরে আপনি তো জানেন না কি ভান্ডার আমার কাছে আছে। তুমি থাকছো কোথায়? ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে। এরকম ভাবে তো থাকলেই চলবে না। গোপাল বা ওর বানর সেনার চোখে যদি পড়ে যাও তাহলে বিপদে পড়ে যাবে। এই তো আমাকে একবার রাজসভায় ঢুকতে দিন, তারপরে দেখুন গোপালকে কিভাবে তাড়াই। এখন চলো, তোমায় একটা আস্তানা তো দিতে হবে। কোথায় আস্তানা নেব মন্ত্রী মশাই? আপাতত বড়টা ঘটার বাড়ি। তাহলে যাওয়া যাক। ব্যাপারটা কিভাবে বলবো সেটাই ভাবছি। মহারাজ, আচ্ছা, আপনার কখনো চিত্রকরের হাতে নিজেকে সঁপে দিতে ইচ্ছে করে না? চিত্রকরের হাতে নিজেকে সঁপে দেব কেন? আমি তো প্রজাদের হাতেই নিজেকে সঁপে দিয়েছি। আপনার পিতামহর সবার কিরকম দেওয়ালে ছবি আছে। তারা তো সব মৃত মন্ত্রী। আচ্ছা, তুমি কি বলতে চাইছো আমি তো ঠিক বুঝতে পারছি না। মন্ত্রী মশাই কি মহারাজকে ছবি করে ঝোলাতে চান? গোপাল, তোমার মুখে কিছু আটকায় না দেখছি। কেন 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 তুমি হঠাৎ আমার ছবি নিয়ে পড়লে কেন বলো তো? এক কাজ করো, তুমি বরং নিজের ছবি আঁকা। বেশ ভালো হয় মন্ত্রী মশাই। ওই আপনার বসার ঘরে ছবিটা টাঙিয়ে রাখবেন। তুমি চুপ করো গোপাল, তোমাকে এই বিষয়ে কেউ কোনো কথা বলতে বলেনি। তুমি নিজের চরকায় তেল দাও। আমি তো নিজের চরকাতেই রোজ তেল দিই, তাই চরকাটা বেশ হড়হড় করে চলে। আমো তো গোপাল, আমাকে জানতে দাও, আজ রাজসভা শুরু থেকেই মন্ত্রী এই চিত্রকরকে নিয়ে পড়লো কেন? বলো বলো মন্ত্রী, বলো তো কি ব্যাপার? অভয় দেন তো বলি। আমার কাছে কাল একজন খুব গুণী চিত্রকর এসেছে, তার হাতে আঁকা দেখে আমি তো মুগ্ধ। আচ্ছা, মন্ত্রী মশাই ছবি নিয়ে এত করে পড়েছেন কেন? তার মানে কি সর্ষের মধ্যে ভূত আছে? যা বলবে মাথা উঁচু করে জোর গলায় কথা বলবে, বিড়বিড় করে বলে কি হবে? দেখুন, রাজ্যের মাথায় অনেক সমস্যা। সেই সব সমস্যা নিয়ে আপনি কোথায় বলবেন তা না, রাজসভা আরম্ভ হওয়ার সাথে সাথে মহারাজের ছবি নিয়ে পড়লেন। একটা গুণী মানুষের পাশে দাঁড়াতে চাই গোপাল। এখানে অনেকজন আছে, তা কেন আছে কেউ জানে না। তাদের কাজ কি সেটাও কেউ জানে না। আগে আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন? আমো তো তোমরা কি যে শুরু করেছো না। এই
আমাকে শুনতে দাও পুরো বিষয়টা। আমার অপরাধ নেবেন না মহারাজ। হ্যাঁ মন্ত্রী, পুরো বিষয়টা বিশদে বলো। আমাদের সভায় সব ধরনের পেশার লোক আছে, কিন্তু কোনো চিত্রকর নেই। তাই বলছিলাম, যদি সবাই একটা চিত্রকর থাকতো। চিত্রকর? কি বলো সবাই? আমি চিত্র বানাই কলমে, আর ঘাস শুকোয় সুন্দর মলমে। এটা কিরকম হলো, কলমের সাথে মলম? তা যাকে, তা ওই চিত্রকরের হাতের কাজ তুমি দেখেছো? দেখেছি মানে? কি অপূর্ব কাজ, ঠিক যেন জীবন্ত। বেশ, তাহলে কাল সভায় নিয়ে এসো দেখি কেমন আঁকতে পারে সে। ঠিক আছে মহারাজ। ব্যাস, এবার ভগবানকে এখানে কায়দা করে কাজে লাগিয়ে দিতে হবে। তারপর ভগবান আর আমি দুজনের বুদ্ধিতে গোপালকে হাঁটিয়ে কৃষ্ণনগরের রাজত্ব করব। কিছু একটা গোলমাল তো আছেই আছে। ঠিক আছে, দেখি চিত্রকর কে আর তার কেমন হাত। কেমন কেমন লাগছে বিজ্ঞানী, ঠিক তালে। কেন, গোলমালটা কোথায় দেখলে? আজ হঠাৎ করে সভার শুরুতে মন্ত্রীমশাই এক চিত্রকরের কথা টানলেন। তুমি সবসময় খুব ভাবো না গোপাল? আমার কাজটাই তো ভাবার। যেখান থেকে তোমাদের ভাবা শেষ, সেখান থেকে আমার ভাবনা শুরু। আমার মতো করে কেউ ভাবে না বিজ্ঞানী, এটাই আমার দুঃখ। দুঃখ করো না গোপাল, একদিন তোমার ঠিক মূল্যায়ন হবে। হ্যাঁ, শোনো ভগবান, আমি অনেক কষ্ট করে কাল রাজসভায় যাবার ব্যবস্থা করেছি। দেখো, যা করবে একটু ভেবে চিন্তে করো। আমি এবার এমন একটা ফন্দি করেছি যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই কাজে কি আমাদের সাহায্য লাগবে? তা তো লাগবেই। আপাতত তোমাদের ঘরে আমাকে একটু আশ্রয় দাও, কারণ এইখান থেকে একটু কাজ শুরু হবে। আমি আর মন্ত্রী মিলে আমাদের প্রথম কাজ হবে গোপালকে ফাঁসানো। তারপর গোপালকে কৃষ্ণনগর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। এবারে আমার আসল কথাটা শোনো, যেটা তখন তোমাকে বলা হয়নি। বলো, সে এখন কোথায়? কৃষ্ণনগরের সীমানায় একটা মন্দিরে রেখে এসেছি। ওকে আজ রাতে এখানে আনতে হবে, তারপরে আমাদের কাজ শুরু হবে। তাহলে বটাঘটা, তোরা আজ রাতেই লোকটাকে নিয়ে আয়। পুরো বিষয়টা কিন্তু খুব গোপনে রাখতে হবে। ওসব নিয়ে একদম ভাববেন না। কিভাবে সবকিছু গোপন রাখতে হয় তা আমরা জানি। তাহলে এক্ষুনি বেরিয়ে যা ভগবান, আর এই নাও তোমাদের হাত খরচ। এবার প্রণাম মহারাজ, অধমের নাম চিরঞ্জিত চিত্রকর। হাঁটাটা কিরকম যেন চেনা চেনা লাগছে। গোপাল এরকম ভাবে দেখছে কেন? এই আমাকে কি সন্দেহ করছে নাকি? না 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 না। তুমি তো খুব ভালো চিত্রকর শুনেছি, তা দেখি তোমার হাতের কাজ। এই নিন মহারাজ, দেখুন এগুলো আমার আঁকা প্রকৃতির ছবি। দেখুন মহারাজ, কি জীবন্ত লাগছে। সত্যি অপূর্ব তোমার হাত। মন্ত্রী, তুমি একটা হিরে খুঁজে নিয়ে এসেছো। তবে আমি সব সময় কি করে কৃষ্ণনগরের ভালো হয় সেটাই ভাবি, কিন্তু কেউ কেউ চায় না। অভিমান করো না মন্ত্রী, এসো এসো, আমরা কাজের কথা আলোচনা করি। যে কটি চিত্র আছে সেগুলো আমি কিনে নেব। মন্ত্রী, চিরঞ্জিতকে নিয়ে খাজাঞ্চির কাছে যাও, আর ওর চাহিদা মতো ওকে খুশি করো। যথাজ্ঞা মহারাজ। আচ্ছা, ভালো কথা, তুমি এখানে আছো কোথায়? আগে মন্ত্রী মশাই আমাকে ওনার কাছে রেখেছেন। এখন জানতে হবে এই চিরঞ্জিত চিত্রকরটি কে। এসো এসো, ও ভাই চিরঞ্জিত চিত্রকর, তোমার পুরস্কার নিয়ে যাও। আর একটা কথা, কাল থেকে আমার এই রাজসভায় তুমি এসে আমার রাজসভাকে মহিমান্বিত করবে। যথাজ্ঞা মহারাজ। গলাটা কিরকম করে কথা বলছে? চিত্রকর ভাইয়ের গলাটা কি একটু বসা, মানে ধরা কি? হ্যাঁ, মানে আমার এই গলাটা আমার জন্ম থেকেই। কি আর করা যাবে গোপাল, এক একজনের ভাগ্যে এই রকম হয়। গোপালের গলা নিয়ে পড়ো না, এর হাতের আঁকা নিয়ে পড়ো। আপনি একদম ঠিক বলেছেন, এরপর আর ভুল হবে না। কথাটা মনে থাকে যেন।
তুমি কি ভাবছো গোপাল? গোলমাল, বিস্তর গোলমাল বিজ্ঞানী। এই চিত্রকর মানুষটি গভীর জলের মাছ। গভীর জলের মাছ গভীর জলে থাকুক, এখানে কেন? আমাদের মন্ত্রী মশাইও তো হাঙর হয়ে বসে আছে, সুযোগ পেলেই মহারাজের কোষাগার একেবারে ফাঁকা করে দেবে। উপায় কি গোপাল? ভাবতে হবে বিজ্ঞানী, ভাবতে হবে। আপাতত একটু চোখ কান খুলে রাখা। যাও, তোমরা তোমাদের বাড়ির পথ ধরো, আমি একটু ঘুরে আসি, বুঝলে? কি ভাই চিরঞ্জিত, এখানে ভালো লাগছে তো? ভালো তো লাগছে, দুমুটো খাবার তো জুটছে, ব্যাস এতেই আমি খুশি। এখানে তোমার বরাত খুলে যাবে, তুমি শুধু এঁকে যাও। হ্যাঁ, ঘটা চিরঞ্জিতের খাবার ঠিকঠাক আসছে তো? একদম নিয়ম করে ঘন্টায় ঘন্টায়। কাল আমি 4টে ছবি এঁকেছি। চলুন মন্ত্রী মশাই, আজ থেকে তো আমি আপনার ঘরে। হ্যাঁ, চলো ভগবান, এবার আমরা আমাদের আস্তানায় ফিরি। আচ্ছা, সব সময় কিন্তু গোপালকে এড়িয়ে চলবে। ওটা আমার উপর ছেড়ে দিন। আগে মহারাজের বিশ্বাস অর্জন করি, তারপরে গোপালকে দেখবো। হ্যাঁ, তোমার এই কথা শুনে মনটা তুলুক দিয়ে নেচে উঠল ভগবান। আমার দীর্ঘদিনের প্রচেষ্টা পূর্ণতা পাবে। আপনি শুধু দেখে যান আমরা কোথা থেকে কোথায় চলে যাই। আচ্ছা ভগবান, মহারাজ যদি তোমাকে নিজেকে আঁকতে বলেন? হয়ে যাবে, শুধু চিরঞ্জিতকে মহারাজ দর্শন করিয়ে দিতে হবে। তারপরে দেখবেন খেলা, ও ঘরে বসে ছবি আঁকবে আর আমরা অর্থ উপার্জন করব। আজকের উপার্জনটা মন্দ হয়নি, সবাইকে দিয়ে থুয়ে আমাদের দুই ভাইয়ে বেশ ভালোই আসবে। এরকম করেই চলতে থাকুক। চিরঞ্জিত, দেখাও আজ তোমার সৃষ্টি দেখাও দেখি। আমি নতুন কিছু দেখবো বলে বসে আছি। আজ আমি 4টি চিত্র আপনার জন্য এনেছি মহারাজ, সব ফুলের। আচ্ছা, সব ছবিগুলো তুমি মন্ত্রী মশাইয়ের বাড়িতে বসেই এঁকেছো? আগে হ্যাঁ ভাঁড় মশাই। বাহ, তাহলে মন্ত্রী মশাই আপনি কি ভাগ্যবান, এই সুন্দর চিত্রকরকে সেবা করার সুযোগ পাচ্ছেন। এই রে, খুব গোলমেলে লাগছে তো, খুব সাবধানে থাকতে হবে। আমাকে আঁকতে পারবে চিত্রকর? নিশ্চয়ই পারবো। আমাকে হাল ধরতেই হবে, নাহলে গোপাল যা ধরিবার ঠিক ধরে ফেলবে। চিরঞ্জিত, মহারাজকে তোমার আঁকা ছবিগুলো দেখাও, মহারাজ খুব খুশি হবেন। হ্যাঁ, দেখাও দেখাও, আগে তোমার আঁকা ছবিগুলি দেখি। আমাকে ভাঁড় মশাই দেরি করে দিচ্ছেন। তুমি আমার সভার একজন রত্ন, তুমি আমার সাথে কথা বলবে। গোপাল, তোমার প্রয়োজন হলে রাজসভা শেষ হলে মন্ত্রীর সাথে মন্ত্রীর ঘরে গিয়ে চিরঞ্জিতের সাথে যোগাযোগ করবে, বুঝলে? কথাটা মনে থাকবে তো? থাকবে মহারাজ। এসো এসো চিরঞ্জিত, দেখাও তো তোমার হাতের কাজ। অবাক কবি, অপূর্ব, বিজ্ঞানী, অভাবনীয়। গোপাল, অতুলনীয়। এ আমি কি দেখছি? মহারাজ একেবারে কাত, এবারে গোপাল বধের আয়োজন করতে হবে। হ্যাঁ, এই তো মহারাজ এখন ভগবানের হাতে বন্দী। আমি তোমাকে ছাড়ছি না চিত্রকর। মহারাজ, সত্যি চিরঞ্জিতের হাত কি অসাধারণ। মহারাজ, আপনি সত্যি ভাগ্যবান। মন্ত্রী, যাও যাও, চিরঞ্জিতকে ওর অসাধারণ চিত্রের জন্য ওকে পুরস্কৃত করো। খাজাঞ্চিকে বলো চিরঞ্জিতের হাতে যেন 5 মোহর দেওয়া হয়। 500 থেকে 100 বটা ঘটা, আর ওই চিত্রকরকে দেব, আর 400 থেকে 200 আমার, আর 200 ভগবানের। পুরস্কারের কথা শুনে মন্ত্রীর মুখটা কেমন হাসি হাসি হয়ে উঠলো দেখছি। ঠিক আছে, দেখছি আর কত বাড়তে পারো। কি গো, কি ভাবছো? ঘরে এসে থেকে তুমি কেমন ভাব সমাধিতে চলে গেছো? বলি খিদে তেষ্টা নেই নাকি? মনের মধ্যে অনেক চিন্তা, অনেক খটকা গিন্নি। কি করে খটকা দূর করব সেটাই ভাবছি। কেন, চিন্তার কি হলো? অনেকগুলো খটকা। প্রথম খটকা গলা। গলা? কার গলা? তারপর ওর হাঁটা চলা কেমন যেন চেনা চেনা, কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। কার হাঁটা চলা? কার সম্পর্কে বলছো তুমি? তার পরের খটকা মন্ত্রী আর চিত্রকরের গা ঘাসাঘাসি।
কি যে বলছো ছাই কিছু বুঝতে পারছি না। ওগো হাওয়া বাতাস লাগেনি তো তোমার? না গোপাল দাদু, তুমি আমাদের ডেকেছিলে? বলো কি দরকার? তাই তো, আমার বিপদ তারণীরা এসে গেছে। এবার তো বলো তোমার খটকাগুলো। বলবো বলবো, সব বলবো। শোন বাছারা, তোদের উপর একটা বিরাট দায়িত্ব দিচ্ছি, মন দিয়ে শোন। কৃষ্ণনগরে একটা খুব গোলমেলে লোকের আবির্ভাব হয়েছে। গোলমেলে? সে কি গো? হ্যাঁ গিন্নি, খুব গোলমেলে। সে খুব ভালো আঁকতে পারে, তার গলাটা আবার ধরা। মন্ত্রীর সাথে খুব ভাব। মন্ত্রী আর চিত্রকর মিলে রাজার রাজকোষ ফাঁকা করার অছিলায় এই কৃষ্ণনগরে এসেছে। আমাদের কি করতে হবে শুধু বলে দাও। কাল থেকে তোদের কাজ হলো লুকিয়ে মন্ত্রীর উপর নজর রাখা। মন্ত্রী রাজসভার পর কোথায় যায়, ঠিক আছে গোপাল দাদু। মন্ত্রী যেন তোদের কোনো রকমে দেখতে না পায়। ঠিক আছে, তাই হবে। আমাদের দেখতে পাবে না। ব্যাস, আমি নিশ্চিন্ত। মন্ত্রীমশাইয়ের দেরি হচ্ছে। ও আমার বানর সেনা আমাকে ঠিক খবর দেবে। মন্ত্রীমশাই এখনো আসেনি, এবার আসল খেলাটা খেলে নি। মহারাজ, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলো বলো। মহারাজ, নবাব বাহাদুরকে একটা চমক দেওয়া যায়। এমন উপহার দেবেন যাতে নবাব বাহাদুর খুব খুশি হবেন। কি বলতে চাইছো, একটু পরিষ্কার করে বলো না। নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানান, তারপর চিরঞ্জিতকে দিয়ে নবাব বাহাদুরের একটা ছবি আঁকান। নবাব বাহাদুর খুব খুশি হবেন। বাহ 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 বাহ, দারুণ বলেছো তো গোপাল। আজ সারাদিনটা তুমি ভালো করে দিলে। উফ, মন্ত্রীটা এখনো চিরঞ্জিতকে নিয়ে আসছে না কেন? ওই আসছে মহারাজ। এই মন্ত্রী, আজ তোমার দেরি হলো যে আমরা একটা বিরাট বিষয় নিয়ে আলোচনা করে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তোমাকে বললে তুমিও খুব খুশি হবে। কি বিষয় মহারাজ? আজই নবাব বাহাদুরকে চিঠি লিখে জানাও যে নবাব বাহাদুর যেন অবিলম্বে আমাদের এই কৃষ্ণনগরে পায়ের ধুলো দেন। কি ব্যাপারে মহারাজ? গোপাল একটা দারুণ সুন্দর পরিকল্পনা দিয়েছে। চিরঞ্জিতকে দিয়ে নবাব বাহাদুরের একটা ছবি আঁকিয়ে সেই ছবি নবাব বাহাদুরকে উপহার দেব। হ্যাঁ, ভীষণ ভালো পরিকল্পনা। এতে করে চিরঞ্জিতের নাম হয়ে যাবে। হ্যাঁ। কি চিরঞ্জিত, খুশি নাও? রে, এটা তো মহাকেলো হলো। আমি তো ছবি আঁকতে জানি না ছাই। এই মুশকিল হয়েছে, বেবি কি হবে? তুমি তো দেখছি মহা চিন্তায় পড়লে। কি, তুমি খুশি হওনি? এ তো খুব ভালো প্রস্তাব মহারাজ। তবে নবাব বাহাদুরকে এত তাড়াতাড়ি জানিয়ে কি লাভ? আগে চিরঞ্জিত ফুল লতা পাতা থেকে বেরিয়ে মানুষের ছবি আঁকুক। আমরা তো ওর হাতে মানুষের ছবি তো দেখিনি। এটাও তো কথা। কি গো গোপাল, এই সমস্যার সমাধান কি করে করবে? এই সমস্যার সমাধানও আমার কাছে আছে মহারাজ। বলো বলো, শুনি। চিরঞ্জিতকে এই রাজপ্রাসাদে আপনার কাছে রাখুন মহারাজ। এতে করে মন্ত্রী মশাইও একটু রেহাই পাবেন। আসলে রাজ অতিথি বলে কথা। না না মহারাজ, আমার মন্ত্রী মশাইয়ের বাড়ি থাকতে ভালোই লাগছে। না না মহারাজ, আমি একটা প্রকৃত শিল্পীকে নিজের কাছে রাখতে পেরে খুবই পুলকিত মহারাজ। করেছো বাবা পেঁচে। এবার সামলাও দেখি। কি করি বলো তো গোপাল? চিরঞ্জিত তো মন্ত্রীর বাড়িতেই থাকবে বলছে। কেউ যদি রাজ অতিথি থাকতে অস্বীকার করে তবে আপনি আর কি করবেন বলুন? যে যেখানে থাকতে চায় থাকুক। কিন্তু তাহলে নবাব বাহাদুরের ছবি আঁকা কি হবে? সেটাও হবে, এত তাড়ার কি আছে? নবাব বাহাদুরও আছেন আর আমাদের চিরঞ্জিত চিত্রকরও আছে। যে কোনো শুভ দিন দেখে আমন্ত্রণ জানিয়ে দেবেন। বেশ বেশ, ঠিক আছে। সকালের ঘটনাটা গোপাল দাদুকে না জানাতে পারলে পেটের ভেতরটা কেমন কেমন করছে। তো গোপাল দাদু আসছে। গোপাল দাদু, এইদিকে তাড়াতাড়ি আসো। তোমার জন্য অনেক খবর নিয়ে বসে আছি। বল বল, আমি জানি আজ তোদের কাছে অনেক গল্প শুনবো। বল বল বল। তুই বল, তুই খুব ভালো করে গুছিয়ে কথা বলতে পারিস। গোপাল দাদু, তোমার কথা মতো আমরা সকালে মন্ত্রীমশাইয়ের বাড়ির কিছু দূরে লুকিয়েছিলাম। বেশ খানিকক্ষণ পর দেখি মন্ত্রীমশাই আর একটা লম্বা মানুষ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে জঙ্গলের রাস্তার দিকে। আমরাও কিছু নি। এই রাস্তাটা তো ওই গোটা ঘটার বাড়ি যাওয়ার সহজ রাস্তা। ঠিক বলেছিস, ওই তো ওরা দুজন বটা ঘটার বাড়ির দিকেই যাচ্ছে। ওরা বটা ঘটার বাড়ি গেল, তার মানে আমরা খটকার খুব কাছে। তারপর বল। তারপর আমরা বটা ঘটার বাড়ির জানলা দিয়ে ভেতরে তাকাই। দেখি। কি দেখলি? কি চিরঞ্জিত, কেমন লাগছে? বটা ঘরটা তোমাকে ঠিকঠাক যত্ন করছে তো? করছে মন্ত্রী মশাই। আমার আর কি প্রয়োজন, দুবেলা দুমুঠো খেতে পেলেই হলো।
আরে এ তো দিনে দুপুরে চুরি। ছি 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 ছি, একজন কাজ করছে আর বাকি সবাই তাকে ঠকাচ্ছে। না 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 না, এ আমার সহ্য হবে না। তোরা বাড়ি যা। প্রণাম মহারাজ। গোপাল দাদা আপনার সাথে দেখা করতে এসেছেন মহারাজ। এত রাত্রে গোপাল? কিছু নিশ্চয়ই ব্যাপার ঘটেছে, গোপালকে আসতে দিন। এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি মহারাজ। না 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 না, তুমি বলো বলো বলো, কি সমস্যা? মহারাজ, আপনার বিশ্বাস আর সরলতা নিয়ে খেলা করছেন আমাদের মন্ত্রী মশাই আর ভগবান। ভগবান? ভগবান এখানে কোত্থেকে এলো? চিরঞ্জিত চিত্রকরের ছদ্মবেশ নিয়ে আপনার থেকে যে মোহন নিয়ে যাচ্ছে সেই হলো ভগবান। আর যে অক্লান্ত পরিশ্রম করে যে ছবিগুলো আঁকছে সে আসল চিরঞ্জিত বটা ঘটার বাড়িতে অত্যন্ত অবহেলায় তার শিল্প বিক্রি করছে শুধু এক মুঠো খাবারের জন্য। মহারাজ মহারাজ, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না, আপনি এক্ষুনি ব্যবস্থা নিন। আপনি কিছু লেঠেল পাঠিয়ে বটা ঘটা সহ সবাইকে গ্রেপ্তার করুন মহারাজ। বটা ঘটার বাড়ির কাছে গিয়ে লেঠেলদের একটু অপেক্ষা করতে বলবেন। মন্ত্রী মশাই আর ভগবান চলে গেলে ওদের ধরতে হবে। এই বলেছ গোপাল, তোমার কথা বিশ্বাস না করাটা আমার কাল। না না না, আমি এক্ষুনি লেঠেল পাঠাচ্ছি আর প্রকৃত চিত্রকরকে রাজ অতিথিশালায় রাখবারও ব্যবস্থা করছি। তুমি আমার চোখ খুলে দিলে গোপাল। গোপালের বুদ্ধি, বুদ্ধিতেই সিদ্ধি। কি গোপাল, তোমার আজ এত দেরি হলো? মহারাজ, ওই চোর পেয়াদা খেলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। চোর পেয়াদা খেলা, লোটো হাজার মেলা। তা কে চোর আর কে পেয়াদা? পেয়াদা আমি। আর চোর? তা চিরঞ্জিত চিত্রকর, আজ এক্ষুনি আমার ছবি আঁকো। মহারাজ, মহারাজ এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে মহারাজ? কি আর করা যাবে বলো চিত্রকর, গোপাল তো আমার বড় প্রিয়, তাই ওর একটা ছবি রাজসভায় থাকবে, তাই আমার আদেশ তুমি আঁকো। সর্বনাশ, কোথা থেকে কি হলো? মহারাজ, আমি সভাজ্ঞবি, আমারও চাই একটা ছবি। কি ভগবান, কি ভাবছো? ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে? কি ভগবান, নকল চিরঞ্জিত ছেড়ে আসল চিরঞ্জিতকে বটা ঘটার বাড়িতে রেখে তো ভালোই ব্যবসা ফেলেছিলে। ওরই আসল চিরঞ্জিতকে নিয়ে এসো। ইনি হলেন আসল চিত্রকর চিরঞ্জিত। আজ থেকে এই চিরঞ্জিত হলো আমার রাজসভার একজন রত্ন, আর নকল চিরঞ্জিত ওরফে ভগবান আর আমার মিথ্যেবাদী মন্ত্রীকে 1 মাসের কারাগার আর রাজপ্রাসাদের তোরণ থেকে বাজার পর্যন্ত নাক খত দিতে হবে। মহারাজ, আমার নাক তো ভোঁতা হয়ে যাবে। শুরু করো। আর এই পুঁটি উল্টে দল, ওদের কাজ হলো ওদের পেছন পেছন যাওয়া। যেমন কর্ম তেমন ফল। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।